আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা গতদিন আমাদের জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারের প্রথম অংশটুকু পড়েছিলাম, তাই না? আর যতটুকু বাকি ছিল ওটাকে আমরা আবার দুই ভাগ করে পড়বো যেন খুব ভালো মতো পড়াটা হয়। আশা করি লাস্ট ক্লাসে আমি যতটুকু পড়িয়েছিলাম ততটুকুর মধ্যে তোমাদের কারো কোনো রকম সমস্যা নেই। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, মনে হয় যে না কোনো জিনিস আরেকটু এক্সপ্লেন করলে ভালো হতো বা পড়তে গিয়ে পরে গোলমাল পাকিয়ে ফেলেছো, এরকম যদি থেকে থাকে কিছু, তাহলে আপুকে একটু কমেন্ট করে জানাতে পারো। আপু সম্ভব হলে ওটা আবার একটু বলে দিব। আর হচ্ছে আম, আজকে যে অংশটুকু আমরা পড়াবো আমরা বিবর্তনের আগ পর্যন্ত পড়বো। ওকে, জিনতত্ত্বে যেখান থেকে আমরা শেষ করেছিলাম ওখান থেকে শুরু করে বিবর্তনের আগ পর্যন্ত পড়বো, এবং এর পরবর্তীতে ইনশাল্লাহ থার্ড ক্লাসে আমরা হচ্ছে বিবর্তন অংশটুকু পড়বো। ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের জন্য পড়াটা আসলে খুব ভালো মতো হয়, এই জন্য ভাগ করা। আদারওয়াইজ দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট জিন তত্ত্বটুকু খুব মজা পেয়ে পড়ে, তারপর বিবর্তন অংশটুকু আসলে ভাবে পড়া হয় না। তো যেহেতু দুইটাই আমাদের জন্য খুব জরুরি, জিন তত্ত্বের পাশাপাশি বিবর্তনটাও যেন আমরা ভালো মতো করতে পারি, এই জন্য এই ক্লাসটা ডিভাইড করে দেওয়া। তাহলে আমরা স্টার্ট করে দেই। ওকে, আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি থেকে। এর আগে আমরা শেষ করেছিলাম কোথায় বলতো? আমরা পলিজেনিক ইনহেরিটেন্স পর্যন্ত করেছিলাম, তাই না? আমাদের গত দিনের মেইন পড়া ছিল প্রথমত এই জিন তত্ত্বের জনককে, শব্দগুলা কোথা থেকে এসেছে, তত্ত্বটা কি, এবং ওনার সূত্র দুইটা কি, সূত্রগুলোর ব্যতিক্রম কি, কতগুলো শব্দের ব্যাখ্যা আমরা করেছিলাম যেগুলো জ্ঞানমূলকের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং সবশেষে আমরা সূত্র দুইটার ব্যতিক্রম যেসব, ওই ব্যতিক্রম গুলো কিভাবে রিটার্নে আসলে অ্যান্সার করতে হবে, কিভাবে এমসিকিউ আসতে পারে, ওই জিনিসগুলো করেছি। এবং পলিজেনিক ইনহেরিটেন্স থেকে কিরকম এমসিকিউ আসতে পারে সেটা বলে দিয়েছি, তাই না? এই ছিল আমাদের মোটামুটি প্রথম দিনের ক্লাস। আজকে আমরা শুরু করছি লিঙ্গ নির্ধারণ নীতি থেকে। ওকে, এই লিঙ্গ নির্ধারণ নীতির প্রথম যে অংশটুকু এই পেজে তুমি যতটুকু দেখতে পাচ্ছ, এখানে আসলে রিটেনে যদি কোশ্চেন হয় তাহলে হয়তো বা অনুধাবনের জন্য কোশ্চেন হতে পারে বড়জোর। খুব বেশি প্রশ্ন এই জায়গাটা থেকে রিটেনের জন্য হওয়ার মতো নেই। তারপর আমি বলে দিই যে কিরকম রিটেনে কোশ্চেন আসতে পারে। যেমন মনে করো হচ্ছে আহ একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আসলে কার উপর ডিপেন্ড করে, যে বাবা নাকি মা। আসলে আমাদের কি হয়, 46 ক্রোমোসোম বলি আমরা মানুষের ক্ষেত্রে। তাহলে বাবা যখন গ্যামেট দেয় তখন অর্ধেক হয়ে আসে, মানে 23। মাও যখন গ্যামেট দিবে তার অর্ধেক হয়ে আসবে 23। দুইটা মিলিয়ে যখন আমাদের জাইগোট ফর্মেশন হয় তখন আবার 23 অ্যাড অন হয়ে 46 আবার টোটাল একটা মানুষের ক্রোমোসোম হয়ে যায়, তাই না? তো ওই ক্ষেত্রে কে কোন ক্রোমোসোমটা দিচ্ছে, সেক্স ক্রোমোসোম কোনটা দিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা ঠিক হয়। তো তোমার রিটেনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। মনে করো তোমাকে যে উদ্দীপক দেওয়া থাকবে সেখানে এরকম বলা থাকলো যে তাদের একটা দম্পতি, তাদের হচ্ছে মেয়ে সন্তান হয়েছে, এর জন্য মাকে দায়ী করা হচ্ছে, তোমার কি মনে হয় কথাটা কি সঠিক নাকি ভুল, বা তোমাকে একটু জাস্টিফাই করতে বলে দিব। মানে এভাবে করে তোমাকে ইনডিরেক্টলি কোশ্চেনটা করবে, বাট অ্যান্সারটা হচ্ছে খুবই সিম্পল। তোমাকে প্রথমে একটু লিখতে হবে যে আমাদের 46টা ক্রোমোজোম আছে, তার মধ্যে 44 ক্রোমোজোমকে আমরা কি বলি, অটোজোম বলি। যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 22 জোড়া ক্রোমোজোম দেখা যাচ্ছে। এই যে যে ক্রোমোজোম, প্রথম কথা হচ্ছে সেক্স ক্রোমোজোম কাকে বলে, যেটার মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করা হবে সেটা কি হচ্ছে সেক্স ক্রোমোজোম বলে। টোটাল ক্রোমোজোম আমাদের কয়টা, 46টা। তার মধ্যে 44টা ক্রোমোজোম ছেলেদের দেহে এবং মেয়েদের দেহে সেম সেম। ওকে, তাহলে 44+2, ওই যে দুইটা বাকি রয়ে গেল, ওই দুইটা দিয়ে একজনের সেক্স ক্রোমোজোম বা সেক্স নির্ধারিত হয়। তাহলে ওই দুইটা ক্রোমোজোমকে আমরা স্পেশালি বলবো সেক্স ক্রোমোজোম, যেটার মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হচ্ছে। ওকে, সেটা হতে পারে এক্স কিংবা কখনো কখনো ওয়াই, ছেলেদের ক্ষেত্রে ওয়াইটা থাকছে। এবং কখনো কখনো তুমি দেখতে পাচ্ছ তোমার বইয়ের সেকেন্ড লাইনটাতে এক্স ও ওয়াই বা জিরো লেখা, আসলে জিরো না, ব্যাপারটা হচ্ছে নট বা ও। আমরা যেমন বলি না যে ধরো 2019 সাল, আমরা বলতেছি 2019, অ্যাকচুয়ালি 2019। আমরা একটু সুন্দর শোনানোর জন্য জিরো কথাটা অ্যাভয়েড করি। ঠিক একই রকম ভাবে এখানে ও ক্রোমোজোম বলতেছে, বাট অ্যাকচুয়ালি ও ক্রোমোজোম বলে কিছু না, এখানে মিন করা হচ্ছে যে ক্রোমোজোম হচ্ছে একটা নাই, মিসিং, সেটাকে জিরো ক্রোমোজোম না বলে ও ক্রোমোজোম বলা হয় অনেক সময়। এই জিনিসটাই তুমি দেখবা একটু নিচে গেলে, দেখো 2 নম্বর যে হেডলাইন দেওয়া সেখানে লেখা এক্স 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 নট পদ্ধতি। আমরা এই যে এক্স নট কথাটা উচ্চারণ করলাম, এটার মানে হচ্ছে একটা ক্রোমোজোম মিসিং। ওকে,
কেন এরকম হচ্ছে কি হচ্ছে সেগুলো আপনি তোমাকে একটু পরে বলবো, কিন্তু আগে বলে নেই যে এই জায়গাটায় ক্রোমোজোমের এই ব্যাপারটা, তাহলে যেই 22 জোড়া বা 44টা ক্রোমোজোম ছেলেদের এবং মেয়েদের সেম সেম, ওগুলোকে আমরা কি বলবো, অটোজোম বলবো। আর 23তম যে জোড়াটা আমাদের রয়ে গেছে, যেটা নারী এবং পুরুষের মধ্যে ডিফারেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে সেক্স ক্রোমোজোম, বা যেহেতু ডিফারেন্ট সেটা, ওটাকে আমরা বলি হেটারো ক্রোমোজোম। হেটারো কথাটার মানে হচ্ছে ভিন্ন। এখন কাকে আমরা ছেলে বলবো, কাকে মেয়ে বলবো? যদি কারো এক্স ক্রোমোজোম দুইটা থাকে, মানে 23 জোড়ার যে 23তম জোড়া যেটা, সেটা যদি দুইটাই এক্স ক্রোমোজোম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলবো হচ্ছে মেয়ে। আর যদি একটা এক্স একটা ওয়াই হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ছেলে। তাহলে তুমি খেয়াল করে দেখো, একটা মায়ের সবসময় সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, তার মানে সে এক্স ছাড়া কিছু দিতে পারবে না, তাই না, সন্তান যাই হোক। তার মানে মায়ের এক্স এর সঙ্গে বাবা যদি এক্স দেয়, তাহলে সন্তানটা হবে মেয়ে। আর বাবা যদি ওয়াই দেয়, তাহলে সন্তানটা হবে ছেলে। তাহলে তোমার অ্যান্সার হবে, যেহেতু মা সবসময় এক্স ক্রোমোজোম দিচ্ছে, বাবার ক্রোমোজোমের উপর ডিপেন্ড করবে সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে। অতএব উদ্দীপকে যে বললো মা দায়ী, কথাটা ভুল। মানে তুমি সুন্দর করে চেকার বোর্ড করে একে দেখাই দিবা যে হ্যাঁ, এটা বাবার ক্রোমোজোমের উপর ডিপেন্ড করতেছে, তো এখানে মায়ের কোনো অবদান, মানে মায়ের কোনো এখানে ভোট দেওয়ার সুযোগ নেই। এরকম যেরকম থাকবে তোমার উদ্দীপকের লাইন, এরকম করে তুমি অ্যান্সারটা গুছাই লিখে দিবা। এটা হচ্ছে এখানকার একটা অনুধাবনের প্রশ্ন, এরকম আসতে পারে। এছাড়া বাদ বাকিটা তোমার এমসিকিউ আসবে, যে এক্স 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 নট এক্স ওয়াই পদ্ধতিতে কোন কোন প্রাণীর লিঙ্গ নির্ধারণ করা হয়। যেমন দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দাগ দিয়ে দিয়েছি মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকোচা, যে বিভিন্ন প্রাণীগুলোর নাম লেখা আছে, সেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার এক্স 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 নট পদ্ধতিতে দেখো লেখা আছে ফড়িং, ছাড়পোকা প্রভৃতি পতঙ্গ, ডায়োস্কোরিয়া, ওদের হচ্ছে এক্স 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 নট পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ওদের এক্স এক্স হচ্ছে একটা প্রজাতি, আর এক্স নট হচ্ছে আরেকটা প্রজাতি। মানে একটা প্রজাতিতে হচ্ছে তোমার ডাবল এক্স থাকতেছে, আর একটা প্রজাতিতে হচ্ছে তোমার একটা ক্রোমোজোম কম থাকতেছে। এটাই ওদের ন্যাচার। মানে এখানে ডিফারেন্ট খোঁজার দরকার নাই, যে ভাবার দরকার নেই যে আপু এরকম কেন হইল, না থাকতে পারে। এটা ওদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে, ফড়িং, ছারপোকা এবং ডায়াস্পোরিয়ার ক্ষেত্রে। সবার তো সেম সেম হবে না, তাই না? ওদের জন্য এই পদ্ধতি। আর মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকুচা, এদের জন্য হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি। এইভাবে করে তোমার হচ্ছে এমসিকিউর জন্য শিখতে হবে কোন পদ্ধতিতে কাদের গুলা করা হয়। রিটেনের জন্য শিখতে হবে কিভাবে হচ্ছে গিয়ে ছেলে বা মেয়ে হওয়ার জন্য বাবা বা মা তার অবদান কতটুকু। এবং আরেকটা জিনিস যেটা জানতে হবে এমসিকিউ বেসিসে, যে ছেলেরা কি হোমোগ্যামিট নাকি মেয়েরা হোমোগ্যামিট। এখন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 44টা করে তো ছেলে মেয়ে সেম, তো বাদ বাকি যে দুইটা ডিফারেন্ট, ওই দুইটার মধ্যে মায়ের হচ্ছে এক্স এক্স, বাবার হচ্ছে এক্স ওয়াই, তাহলে তুমি বলো তাদেরকে তুমি হোমোজাইগাস বলবা? অবশ্যই মাকে। কারণ আমরা আগের দিনই পড়ে আসছি, যখন একই লোক আছে দুইটা মানে দুইটা জিন সেম সেম হয়, তখন সেটাকে আমরা কি বলি, হোমোজাইগাস বলি। সুতরাং মা হচ্ছে একটা হোমোগ্যামেটিক সেক্স, আর বাবা হচ্ছে একটা হেটারোগ্যামেটিক সেক্স। এই ধরনের কথাবার্তাগুলো এখানে লেখা আছে, দাগ দেওয়া আছে, এমসিকিউর জন্য খুব ভালো মতো করে ফেলবা। ঠিক আছে, এখান থেকে আশা করি তোমাকে এখন প্রশ্নগুলো তুমি এখনই পারবা, অনেকবার করে আপনি একই কথা বলে ফেলছি, সুতরাং আর সমস্যা হবে না। শুধু একটা কথা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে অনেকেই আমরা একটু বেশি চিন্তা করতে যাই, কিংবা হচ্ছে একটু, আসলে দোষের কিছু না, বেশি চিন্তা না, অনেকের মাথায় আসতে পারে যে আপু একটা এক্স তো ছেলে মেয়ে দুটাতেই কম, তাই না? তাহলে আপনি 45টা সেম বলে আর একটা ক্রোমোজোম ডিফারেন্ট বলতে পারতেন, যে মানুষের 46টা ক্রোমোজোম, তার মধ্যে 45টা ছেলে আর মেয়েতে সেম, একটা ক্রোমোজোম ডিফারেন্ট। এটা না বলে আপনি বললেন কি 44টা সেম আর বাকি দুইটা ডিফারেন্ট, তার মধ্যে আবার দুইটাতে আমি দেখতেছি দুইজনেরই একটা করে অন্তত এক্স থাকবে। তো এটা তো মিলবে না, তোমার মনে হতে পারে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এরা কিন্তু লোকাসের মধ্যে থাকে, এবং প্রত্যেকটা লোকাসের জোড়ায় জোড়ায় থাকে। তার মানে তুমি একটা লোকাস ভেঙে এতটুকু বলতে পারবে না যে এই লোকাসের হাফ ঠিক আছে হাফ ঠিক নাই, এইসব বলা যাবে না। তোমাকে লোকাস ধরে কাউন্ট করতে হবে, এবং লোকাস ধরে কাউন্ট করতে হয় দেখে আমরা বলি কি, যে 22 জোড়া বা 44টা সেম সেম, বাকি একটা সেট মানে এক জোড়া ডিফারেন্ট। বুঝে গেল? সুতরাং কেন এক্স দুইজনের একই রকম থাকা সত্ত্বেও আমরা কেন 45 না বলে 44 বলতেছি, এটার ব্যাখ্যা আশা করি তোমরা পেয়ে গিয়েছো। এবার আসলে হচ্ছে একটু শর্ট করে মনে রাখার জন্য আমরা এভাবে করে তোমাকে লিখে দিয়েছি যে এক্স 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 ওয়াই এবং এক্স 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 নট পদ্ধতি কোনটার উদাহরণ কি কি। তোমাকে রিটেনের জন্য ইনকেস প্রশ্ন আসলে সবই শিখতে হবে, কিন্তু এমসিকিউতে আমরা করি কি, হাফ শিখি আর যা শিখি নাই তা হয় অন্যটা। একই পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এক্স 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 নট পদ্ধতিতে কি কি উদাহরণ সেটা মনে রাখার জন্য আমরা একটা কথা লিখে দিয়েছি, দুষ্ট ঘাসফড়িং, টেরা পোকা। দুষ্ট দিয়ে ডায়াস্কোরিয়া সাইনোটা, ঘাসফড়িং দিয়ে ফড়িং কিংবা ঘাসফড়িং যাই থাকুক, টেরা দিয়ে আমরা দুইটা পর্বের নাম মনে রাখবো। এগুলো হচ্ছে মাইনর পর্ব। তোমরা যখন অধ্যায় 1 পড়বা জুলজির, সেখানে দেখবা মেজর আমরা 9টা পর্বের ডিটেলস পড়ি। এছাড়াও আরো অনেক ছোট ছোট পর্ব ছিল না, মাইনর পর্ব, যেগুলো আমরা ডিটেলস পড়ি না। তাদের মধ্যে অর্থোপ্টেরা, হেটারোপ্টেরা, এরা হচ্ছে মাইনর মাইনর পর্ব। সুতরাং এদের নাম তোমাকে দুইটা শিখতে হচ্ছে, এগুলোকে এক্স 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 নট পদ্ধতির উদাহরণ ওরা।
আর পোকা দিয়ে ছাড় পোকা, গান্ধী পোকা, তেলা পোকা, এই কয়টার কথা মনে রাখবা। আর এছাড়া তোমাকে যদি মানুষ বলে, ব্যাঙ বলে, মুরগি বলে, এসব বলে, তাহলে সেটা হবে কি এক্স 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 ওয়াই পদ্ধতি। তার মানে তোমাকে কিন্তু আমি দুইটাই শিখতে বললাম না, এক্স 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 নট শিখতে বললাম, দুষ্ট ঘাসফড়িং টেরা পোকা কোনটা দিয়ে কি হয় সেটা শিখে রাখবা, বাদ বাকিগুলো সব এক্স 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 ওয়াই পদ্ধতি। দেখতে পাচ্ছ আমি আরেকটা ছক করে আলিম স্যার এক্স ওয়াই কথাটা লিখে রাখছি, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ে এই পদ্ধতি এক্স এক্স ওয়াই, এক্স 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 নট এগুলা ছাড়া জেড 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 ডাব্লিউ বা জেড 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 ডট নামে আর দুইটা পদ্ধতির কথা বলা আছে। তোমাকে রিটেনের জন্য এগুলো দরকার নেই, কিন্তু তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, যদি আলিম স্যারের বই থেকে এমসিকিউ হয় তুমি যেন ফেস করতে পারো। ঠিক আছে, মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, খুব ছোট দুই তিনটা উদাহরণ সম্ভব হলে একটু পড়ে ফেলবা। জেড 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 নট হচ্ছে প্রজাপতি আর হচ্ছে মথ, কিন্তু সমস্যা হবে তোমার তখন যখন তুমি তাকে দেখতেছো যে আপু জেড 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 ডাব্লিউ তেও তো প্রজাপতি দেখতে পাচ্ছি, এখন আমি কি করব। তুমি টেনশন করো না, কারণ কখনোই তোমাকে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হবে না যে প্রজাপতির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটি লিখো, সেটা তোমাকে কখনোই বলবে না। তোমার জন্য এমসিকিউ আসতে পারে এভাবে যে জেড 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 ডাব্লিউ পদ্ধতির অন্তর্ভুক্ত না নিচের কোনটি, তখন আমি তোমাকে দিব মাছ, পাখি, প্রজাপতি, মথ। তখন তুমি কি দাগাবা বলো? অবশ্যই মথ দাগাবা। তুমি নিশ্চয়ই বলবা না যে আপু দেখেন ডাবল অ্যান্সার হয়, প্রজাপতিও দিব মথও দিব, এইসবের তো সুযোগ নাই, তাই না? আমরা বুঝতে পারতেছি যে কোনটা অধিকতর সঠিক বা কোনটা বেস্ট অ্যান্সার। সো টেনশন কোনো করার কারণ নেই, তোমাকে হচ্ছে কোশ্চেনের মধ্যে হিন্টস দিয়ে দেওয়া হবে যে প্রজাপতিকে কি ওরা জেড 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 ডাব্লিউ তে চাচ্ছে নাকি চাচ্ছে যে জেড 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 নটে দাগাও, প্রশ্ন বুঝে উত্তর করতে পারবা। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এই পার্টটুকু পড়বো আমরা। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার হচ্ছে, একটু ব্রড টার্মে তোমাকে আগে বলে নিই, আমাদের যে টোটাল 46টা ক্রোমোজোম আছে মানুষের ক্ষেত্রে, মধ্যে যদি কোনো ডিজিজ, মানে ডিজিজ ব্যাপারটা কি, ক্রোমোজোম গুলোর মধ্যে হচ্ছে আমাদের মনে আছে কিনা তোমাদের অ্যাডিনিন, গুয়ানিন, এই যে সিকোয়েন্স গুলা, জিনোম সিকোয়েন্স, ওদের মধ্যে যদি মিউটেশন ঘটে, মানে মনে করো এ এর সঙ্গে কি লাগার কথা বলো, তারপর এ টি জি সি, এগুলো যে আমরা লিখি না, জি এর সঙ্গে সি লাগে, এ এর সঙ্গে টি লাগে, এখন আমি যদি এ এর সঙ্গে গিয়ে সি বসাই দিই, তাহলে এটা কি উচিত হবে? উচিত হবে না। তাহলে টি মিউটেটেড হয়ে যদি সি বসে, এটা কি মিউটেশন বলে, মানে চেঞ্জ হয়ে যাওয়া বলে। তাহলে জিনিসটা কি ভুল, আমরা সে যেই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারার কথা সেটা এখন পারতেছে না, তখন কি হবে? ডিজিজ হবে। এই ব্যাপারগুলোকে আমরা বলি ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এখন ক্রোমোজোম আছে 46টা, যে কোনো ক্রোমোজোমে যদি ডিজিজ হয় তাহলে সেটাকেই ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলা যাবে। কিন্তু স্পেশালি আমরা যে এক্স আর ওয়াই, মানে যাদেরকে আমরা সেক্স ক্রোমোজোম বলতেছি, ওই দুইটা ক্রোমোজোমের কারোর মধ্যে যদি ডিজিজ হয়, মানে কারোর মধ্যে যদি মিউটেশন হয়, তাহলে সেটাকে তুমি ক্রোমোজোমাল ডিজিজ বলার পাশাপাশি সেক্স লিঙ্কড ডিজিজও বলতে পারবা। তার মানে আমি তোমাকে যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে সকল সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলাকে ক্রোমোজোমাল ডিজিজ বলা যেতে পারে, কিন্তু সকল ক্রোমোজোমাল ডিজিজ সেক্স লিঙ্ক ডিজিজ না। ক্লিয়ার? কারণ হচ্ছে ওই যে ক্রোমোজোমাল ডিজিজের মধ্যে যে এক্সট্রা 44টা আছে যারা অটোজোম, ওদের ডিজিজ গুলো আমরা অটোজোমাল ডিসঅর্ডার বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলতে পারি। বাট সেক্স লিঙ্ক যে দুইটা মানে ক্রোমোজোম আছে এক্স আর ওয়াই, ওদের ডিজিজ গুলো আমরা স্পেশালি নাম দেই হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর ব্রড টার্মে তুমি চাইলে ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলতে পারবা। ঠিক আছে, এইগুলো হচ্ছে শুরুর দিকের বেসিক। এবার আসো আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানুষের ক্ষেত্রে এই পর্যন্ত কতগুলো পাওয়া গেছে দেখো, একদম সুন্দর করে দাগ দিয়ে বলা আছে প্রায় 60টির মতো সেক্স লিঙ্কড ডিজিজ পাওয়া গিয়েছে বা জিন পাওয়া গিয়েছে, প্রত্যেকটা জিনে এক একটা ডিজিজ করার জন্য যথেষ্ট। তার মানে 60টির মতো আমরা টোটাল 60 বা 60টির মতো হচ্ছে আমরা রোগ পেতে পারি। তো তোমাকে এখানে 60টার মতো রোগ পড়াই ফেলা হবে না, আমরা এখানে 8টার মতো রোগের নাম ধাম দেখবো, কিছু রোগের ডিটেলস পড়বো, বাদ বাকিগুলো ইনশাআল্লাহ যখন তোমার যদি প্ল্যান থাকে বা ডাক্তারিতে আসো তখন ইনশাআল্লাহ তোমার পড়া হয়ে যাবে। তো আপাতত এখানে আরেকটা এক্সট্রা লাইন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তুমি মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম, লাল কালিতে দাগানো আছে প্রথম প্যারার লাস্ট লাইন, তাই না? এটা এমসিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট। আসলে আমরা যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলি না, ম্যাক্সিমাম ডিজিজ গুলো না এক্স ক্রোমোজোমের মধ্যেই থাকে, বুঝছো? ওয়াই ক্রোমোজোম খুব একটা ঝামেলা পাকায় না, ইনফ্যাক্ট ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমকে ব্যাকআপও দিতে পারে না, মানে যদি এক্স এর মধ্যে ডিজিজ থাকে সেটা প্রকাশ পেয়েই যাবে, ওয়াই ক্রোমোজোম এক্স এ বাধা দিতে পারে না। তো ওয়াই এর এখানে ভূমিকা আসলে খুবই কম। তো তুমি একটা উদাহরণে মনে রাখো ওয়াই এর জন্য, যে ওয়াই জিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম, তার মানে ওয়াই ক্রোমোজোম যদি কোনো কারণে মিউটেশন হয় বা কোনো জিন সমস্যা থাকে সেটা কানের লোম রিলেটেড সমস্যা হবে। ঠিক আছে, আর বাদ বাকি যে ডিজিজ গুলো আমরা এখন মেইনলি পড়বো সেগুলো সব হচ্ছে এক্স ক্রোমোজোমের জন্যই হবে। যেমন প্রথমেই আমরা পড়বো লাল সবুজ বর্ণাঢ্যতা। ডিটেলস পড়ার আগে তুমি কোন 8টা ডিজিজের নাম পড়বা সেটা একটু তোমাকে দেখায় আসি। এই যে দেখতে পাচ্ছ একটা চার্ট,
100% পাশে দাগানো, এটা অবশ্যই অবশ্যই তোমাকে পুরোটা করে ফেলতে হবে। এখানে 8টা রোগের নাম লেখা আছে, 8টা রোগের জন্য 8টা লক্ষণ লেখা আছে, মানে তুমি কোন লক্ষণ দেখলে বুঝবা যে তোমার এই ডিজিজটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ডিজিজ গুলোর নামের সঙ্গে লক্ষণের খুব মিল আছে, অর্থাৎ তুমি লক্ষণ দেখলেই বুঝবা যে আসলে এটা হচ্ছে এই ডিজিজ। কেমন, চলো তোমাকে দেখাই। প্রথম রোগের নাম বলছে ওরা লাল সবুজ বর্ণান্ধতা। লক্ষণ কি? লাল আর সবুজ রঙের পার্থক্য বুঝবে না, এটা কি মুখস্থ করার কিছু আছে বলো? তোমার যদি এমসিকিউ আসে, তুমি কোনোদিন লাল আর সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারো না, এটা বললে তুমি কি বলবা যে না তোমার তো হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি হয়েছে, তোমার হচ্ছে হাইপারট্রাইকোসিস, এসব কথা বলবা? অবশ্যই না। তুমি অবশ্যই এটা বুঝবা কি লাল সবুজ বর্ণান্ধতা। তারপর একটা দেখো হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে একটা ব্লাড রিলেটেড ডিজিজ, যেটার কারণে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলা, দুইটা ফ্যাক্টরের জন্য সমস্যা হয়। ওই ফ্যাক্টর গুলা না থাকলে বা কম থাকলে ব্লিডিং স্টার্ট হলে সেটার ক্লট হয় না, ক্লট বা তঞ্চন হয় না। তুমি নিশ্চয়ই রক্ত চ্যাপ্টারটা পড়ছো আশা করতেছি, যদি নাও পড়ে থাকো এতটুকু জানার কথা, বা বই পড়লে বা চ্যাপ্টারটা খুললে তুমি দেখবা রক্ত তঞ্চন বলে একটা অংশ আছে, সেখানে রক্ত তঞ্চনের ফ্যাক্টর 13টার কথা বলা আছে। তার মধ্যে মানে ফ্যাক্টর নাম্বার 8 এবং ফ্যাক্টর নাম্বার 9, ওই দুইটার অ্যাবসেন্সের জন্য কিংবা কম থাকার কারণে ব্লাডটা ঠিকমতো ক্লট হয় না, জমাট বাঁধে না। তখন কি হয়, একটা জায়গায় কাটা গেলে ওখান থেকে রক্ত পড়তেই থাকে। এই রোগটাকে আমরা বলি হিমোফিলিয়া। এটা সম্পর্কে আমরা একটু ডিটেইলস কিছুক্ষণ পরে পড়বো। তুমি দেখো হিমোফিলিয়াতে কি লেখা আছে, রক্ততঞ্চন বিলম্বিত হয়, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত পড়ে। তুমি কি এটা ভুল করবা বলো? এটা দেখলে তুমি অবশ্যই বুঝবা এই রোগটার নাম কি, হিমোফিলিয়া। এবার আসো মাসকুলার ডিস্ট্রফি। নামটা শুনেই বুঝতেছো যে মাসেলের কিছু একটা হবে, তাই না? ডিস্ট্রফি মানে ঠিকঠাক নাই, ডিস্ট্রফি মানে তোমার বিভিন্ন অঙ্গের পেশি সঞ্চালন এবং স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমিয়ে দেয়। তার মানে তুমি লক্ষণের মধ্যে খেয়াল করবা, মাসেল নিয়ে কথাবার্তা বলছে, পেশি সঞ্চালন টাইপের কথাবার্তা বলছে, আগের মতো কাজ করতে পারতেছে না, এসব বলবে। তার মানে এটা হচ্ছে আমার মাসকুলার ডিস্ট্রফি। রাতে কোনো কিছু দেখতে পায় না, রাত কানা, এর চেয়ে সহজ তো আর কিছুই হতে পারে না। ডায়াবেটিস ইনসিপিডাসটা তোমাকে আলাদা করে একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে অস্বাভাবিক মূত্রত্যাগ, স্পেশালি দাগ দিয়ে রাখবা শারীরিক অক্ষমতা। হঠাৎ করে এই শারীরিক অক্ষমতা দেখে তুমি মাসকুলার ডিস্ট্রফির দিকে চলে যেতে পারো, সেটা করা যাবে না। মাসকুলার ডিস্ট্রফিতে বলা থাকবে স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমিয়ে দেয়। তুমি ভাবতে পারো দুইটা কথা তো একই হইল, এক জায়গায় সক্ষমতা কমায় আর এক জায়গায় অক্ষমতা লিখছে, কিন্তু আমি বুঝতেছি দুইটা কথা একই, বাট তুমি আসলে এটা চিন্তা করে অ্যান্সার করতে পারবে না, কারণ বইয়ের লাইন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তোমাকে ওয়ার্ড একটু খেয়াল রাখতে হবে, যে অক্ষমতা বললে ডায়াবেটিস ইনসিপিডাস দিব, আর কাজকর্মের সক্ষমতা কমে গেছে বললে মাসকুলার ডিস্ট্রফি দিব। মনে থাকবে? এখানে আমি একটু কথা বলে নিই। আমরা সচরাচর আমাদের বাবা মামা চাচা খালাদের যে ডায়াবেটিসটা দেখতে পাই, সেটা কিন্তু আসলে ডায়াবেটিস ইনসিপিডাস না। কেউ কেউ জেনে থাকতে পারো এটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। ওকে, এখন ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুইটা কি একই নাকি একই না, এই জিনিসটার ডিটেলস ইনশাআল্লাহ তুমি মেডিকেলে আসলে পড়বা। তারপরেও তোমাদের যদি আগ্রহ থেকে থাকে, আমি জাস্ট দুইটা কথা বলে রাখবো। সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা হচ্ছে আমাদের ব্লাডে সুগারের পরিমাণ কি পরিমাণ আছে, মানে মাত্রাটা কি লেভেলে আছে, সেটা কি নির্ধারিত লেভেলের মধ্যে আছে নাকি বেড়ে গেছে, তার সাথে রিলেটেড হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলাইটাস, যেটার একটা ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন নেওয়া, কিংবা সুগার কমানোর জন্য আমরা যে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ নিই। তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এই জায়গাটা, এত কঠিন করে মানে চিন্তা করার দরকার নেই, শুধু জেনে রাখো ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা ব্লাডে কার্বোহাইড্রেট বা সুগারের সাথে রিলেটেড। আর আমরা যে ইনসিপিডাসটা পড়ছি, এটা দুই রকমের হয়, একটা হচ্ছে নিউরোজেনিক, মানে আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস রিলেটেড। তোমরা যদি পড়ে থাকো, আমাদের একটা চ্যাপ্টার আছে অধ্যায় 8-এ, তোমাদের খুব সম্ভবত এটা শর্ট সিলেবাসে নেই, কিন্তু যদি কারো নিজেদের ইন্টারেস্টে পড়া হয়ে থাকে যে আপু আমরা সমন্বয় নিয়ন্ত্রণের জায়গাটাকে দেখছি, ওখানে দেখবা ব্রেইনের একটা পার্ট আছে হাইপোথ্যালামাস, ওখান থেকে কিছু হরমোন রিলিজ হয়, এডিএইচ। নট নেসেসারি তোমাকে শিখতে হবে, আমি শুধু বলে রাখতেছি, যাদের ইচ্ছা তারা করবা। এডিএইচ এই হরমোনটা হচ্ছে আমাদের কিডনি দিয়ে যে ইউরিনটা রিলিজ হচ্ছে বা ইউরিন ফর্মেশন হচ্ছে, ইউরিনটা আমাদের বডি থেকে নিষ্কাশন হচ্ছে, ওই জায়গাটাতে এডিএইচ হরমোনটা একটা রোল প্লে করে। তো যদি কোনো কারণে এডিএইচ এর ব্যালেন্স যা হওয়ার কথা তা না হয় এবং অতিরিক্ত ইউরিনেশন হয়, সেটা হচ্ছে একটা লক্ষণ অফ কি, ডায়াবেটিস ইনসিপিডাস। অথবা আরেক রকম হতে পারে, সেটা হচ্ছে এডিএইচ ঠিকমতো কাজ করতেছে কিন্তু তোমার কিডনি সমস্যা করতেছে, যার ফলে যতটুকু ইউরিন তৈরি হওয়ার কথা তার চাইতে বেশি বেশি ইউরিন প্রডিউস করতেছে, তাহলে সেটাও এক ধরনের ডায়াবেটিস ইনসিপিডাস, সেটাকে আমরা বলবো নেফ্রোজেনিক।
নেফ্রন কিডনির পার্ট, তাহলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে, অথবা এখানে কি হচ্ছে নিউরোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। এই দুইটার একটাও কিন্তু আমরা সচরাচর আমাদের আশেপাশে দেখতে পাই না। আমরা কোনটা দেখতে পাই? ডায়াবেটিস মেলাইটাস। কেন তোমাকে এতক্ষণ ধরে এত ব্যাখ্যা দিলাম? কারণ তোমার জন্য আমি একটা প্রশ্ন রাখবো এরকম যে নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অপশনে আমি দিব, বলবো যে কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার না। তারপর অপশনে দিব হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস মেলাইটাস। তুমি তো বলবে আয় হ্যাঁ আপু সবগুলাই তো সেক্স লিঙ্কড ডিসঅর্ডারে পড়ছিলাম, ওই ইনসিপিডাস আর মেলাইটাস এই দুইটা ওয়ার্ডের ডিফারেন্স তোমার যদি জানা না থাকে তুমি কিন্তু পরীক্ষার হলে বসে এটাকে বাদ দিতে পারবে না। বুঝতে পারছি? এই জন্য আপু এতগুলো কথা বললাম যে ডায়াবেটিস মেলাইটাস কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার না, ডায়াবেটিস ইনসিপিডাসটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ক্লিয়ার? এই কথাটা স্পষ্ট করে মনে রাখো। এতক্ষণ ধরে তোমাকে যা বলছি তা যদি তুমি মনে নাও রাখো আমার সমস্যা নাই, কিন্তু এই কথাটা তোমার মনে রাখতে হবে যে ডায়াবেটিস মেলাইটাস সেক্স লিঙ্কড ডিসঅর্ডার না, ডায়াবেটিস ইনসিপিডাসটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এনাফ অফ টকিং এই ব্যাপারে, আর বলবো না কিছু। এখন চলে আসতেছে আমরা ফ্রেজাইল এক্স সিনড্রোম। ফ্রেজাইল এক্স সিনড্রোম, যেটা ফ্রেজাইল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর, তাই না? যদি একটু ইংলিশ ভোকাবুলারি জানা থাকে আমরা জানি এটা হচ্ছে ভঙ্গুর বা কোনো কিছু ভেঙে যাচ্ছে। তো তুমি দেখো এটার লক্ষণটা অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা, মানে মনের দিক থেকে সে সবল নেই, ভেঙে পড়তেছে, এগুলো করে মনে রাখতে পারো চাইলে। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে বেশি বেশি, আমরা সবাই জানি, হাইপো মানে কম, হাইপার মানে বেশি। ট্রাইকোম মনে আছে কিনা? বা বোটানিতে পড়তে গেলে তুমি দেখবা যে মূলের থেকে অতিরিক্ত যে চুলের মতো বের হয় গাছের ক্ষেত্রে আমরা সেটাকে ট্রাইকোম বলি। তো তুমি এখানে মানুষের ক্ষেত্রে মনে রাখতে পারো যদি লোম অতিরিক্ত থাকে, সারা দেহে ঘন লোমের উপস্থিতি থাকে, এই ধরনের একটা লক্ষণ বললে আমরা বলবো হাইপার ট্রাইকোসিস। ওকে, নেক্সট যে লাস্ট একটা আমাদের আছে সেটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। সম্ভবত এখানে তোমার লেখাটা মতো পড়া যাচ্ছে না, তোমার সামনে অবশ্যই বই আছে, তুমি দেখতে পাবা, অথবা আমাদের পিডিএফ আপলোড করলে ওখানেও তুমি দেখতে পারবা, যেটা আলাদা করে দেখানো বই। টেস্টিকুলার ফেমিনাইজেশনের লক্ষণটা কি হবে? নামটা আগে ভাবো, টেস্টিস থেকে কাদের? ছেড়েদের। ফেমিন শব্দের অর্থ হলো কি? মেয়ে। তাহলে যেই পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হবে, এটা একটা হরমোনাল ডিসঅর্ডারের কারণে হতে পারে, তাই সেই রোগটাকে আমরা বলবো টেস্টিকুলার ফেমিনাইজেশন। ওকে, এটা কিরকম হচ্ছে ব্যাপারটা? আসলে মানে আমাদের ছেলেদের যে হরমোন সেটা হচ্ছে মেইনলি কি আমরা বলি টেস্টোস্টেরন, মেয়েদের জন্য মেইনলি হরমোন আমরা কোনগুলোকে বলি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কোনো কারণে টেস্টোস্টেরন যদি ভেঙে যেতে থাকে এবং সেটা যদি ইস্ট্রোজেন প্রোডাকশন করতে থাকে, বা কারো কোনো ছেলের বডিতে যদি ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেড়ে যায়, টেস্টোস্টেরনের পরিমাণ তুলনামূলক অনেক কমে যায়, তখন তার বিহেভিয়ার থেকে শুরু করে তার মানে অল ওভার ফিজিওলজিক্যালি অর্থাৎ বডিতেও কি হবে? মেয়ে সূচক যেই সিমটমস গুলা বা যেই লক্ষণগুলা সেগুলা প্রকাশ পেতে থাকবে। তাহলে ওই রোগটাকে আমরা তখন বলবো টেস্টিকুলার ফেমিনাইজেশন। খুব অবাক হওয়ার দরকার নেই, এই ধরনের রেয়ার ডিজিজ গুলা পসিবল। এগুলো ইনশাআল্লাহ আরো ডিটেলস করবা যখন তুমি মেডিকেলে আসবা, যদি আসতে চাও। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি 8টা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ডিটেইলস। আশা করি এর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো কিছু না বুঝে থাকো আপু আবারও বলতেছি, আপুকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করলে যে আপু স্পার্ম এবং ওভামে দুইটাই দুইটাই কি অটোজোমও থাকবে? আচ্ছা, আপু কোন কখন এক্স আর কখন ওয়াই এর সাথে নিষেধ ঘটে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যে স্পার্ম ওভাম বলতেছি না, ওটা আসলে 20 মানে 2+X অথবা 22+Y, মানে তোমার আমরা যে টোটাল 46টা ক্রোমোজোম বলছি তার মধ্যে 44টা অটোজোম বলছি, 44টা তো সেম সেম, তাহলে ভাগ হয়ে যাবে 22টা 22টা। বাবা যখন স্পার্ম তৈরি করবে স্পার্মে 22+X অথবা 22+Y, বাবা হচ্ছে এটা দিবে, আর মা অলওয়েজই 22+X দিবে। দুইটা এক্স না, এক একবার এক একটা এক্স দিবে, যেটাই দেখ এক্স দিচ্ছে। তার মানে স্পার্ম এবং ওভাম দুইটাতেই 23টা করে টোটাল থাকবে। তার মানে যখন জাইগোট ফর্মেশন হবে 23 মিলে 46 হয়ে যাবে। ওকে, বুঝা গেছে? রাইট। তারপরে হচ্ছে দুর্জয় একটা প্রশ্ন করলো কি যে কখন এক্স এর সাথে ঘুরবে নিষেক আর কখন ওয়াই এর সাথে ঘুরবে। এটা আসলে প্রেডিক্ট করার কোনো ওয়ে নাই। বাবা যখন এক্স দিবে এক্স দিবে, ওয়াই দিবে ওয়াই দিবে, এটা তুমি বাহির থেকে ইন্ডাকশন করতে পারবা না, বুঝছো? বা প্রেডিক্টও করতে পারবা না। মা অলওয়েজ এক্স দিবে, আর যখন এটা ডিভাইড হচ্ছে অর্থাৎ তোমরা পড়ার কথা স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, এই জিনিসগুলো যখন পড়বা বা পড়েছো হয়তো, বা ওখানে যখন মাইটোসিস হয়ে হয়ে বড় হয়, তারপর যখন মায়োসিস হয়ে দুই ভাগ হয়ে যায়, মানে বাবার 46 থেকে যখন 22+X আর 22+Y হয়,
তখন কিন্তু দুইটাই থাকে, কিন্তু দুইটা দিয়ে তো আর ওভামটা নিষিক্ত হবে না, যেটা দিয়ে নিষিক্ত হবে বাচ্চাটা সেটাই হবে। এখন কোনটা দিয়ে নিষিক্ত হবে ইউ নেভার নো। ওকে, আচ্ছা, আশা করি তোমার উত্তর তুমি পেয়ে গিয়েছো। ওকে, এবার আমরা বলেছিলাম কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা একটু ডিটেইলস করবো, তাই না? যেমন প্রথমে আমরা যেটা ডিটেইলস করবো সেটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধ। এটা তোমার রিটেনের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যে প্রশ্ন এখান থেকে কিরকম হয় আমি তোমাকে আগে সেটা বলি। মনে করো বর্ণান্ধ বাবা এবং হচ্ছে সুস্থ মা, এদের সন্তানদের মধ্যে কয়জন সন্তান বর্ণান্ধ হবে, কয়জন সন্তান সুস্থ হবে, এই ধরনের কিছু প্রশ্ন তোমাকে তুলে দিতে পারে। অথবা এমসিকিউ তে বলতে পারো যে কত পার্সেন্ট বাচ্চা সুস্থ হলো, কত পার্সেন্ট বাচ্চা বর্ণান্ধ হলো। এগুলো তুমি কিভাবে অ্যান্সার করবা? তার আগে আমি তোমাকে বলি, সবসময় মনে রাখবা যে তোমার জিনোটাইপ অনেক 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 ইম্পর্টেন্ট। তুমি জিনোটাইপ বের করতে পারলে যে কোনো ভাবে তুমি ক্রস করে বাচ্চা কাচ্চা বের করে ফেলতে পারবা, যে বুঝতে পারবা যে বাচ্চাটা কেমন হবে। সবকিছু জিনোটাইপের উপর ডিপেন্ড করবে। যেমন তোমাকে আমি দেখাই, এই যে আমরা বলতেছি যে লাল সবুজ বর্ণান্ধ, বাবার জন্য আমরা অলওয়েজই জানি কি এক্স ওয়াই, মায়ের জন্য আমরা সবসময় কি জানি এক্স এক্স। তো এখন খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে সুস্থ, তাই না? তার মানে স্বাভাবিক বাবা মা। তুমি প্রথমে যদি রিটেনে আসে ধরেই নিবা যে সুস্থ বাবার জন্য জিনোটাইপ হচ্ছে এক্স ওয়াই, এবং বর্ণান্ধ বাবার জন্য এটা কিন্তু এক্স লিঙ্ক, বুঝছো? ওয়াই এর জন্য না, ওয়াই এর জন্য শুধু একটা কথাই বলছিলাম এই কানের লোম, এছাড়াও আর কোথাও তুমি ওয়াই এর মানে এখানে অন্তত তোমার সিলেবাসের আন্ডারে তুমি ওয়াই এর কোনো ডিজিজ পাবা না। তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এক্স সি যদি আমি লিখি, তাহলে আমি এখন বলবো এই বাবাটা হচ্ছে একটা বর্ণান্ধ বাবা। কেন বলবো? কারণ এই বাবার এক্স ক্রোমোজোমে আমি সি লিখে ইন্ডিকেট করেছি এটা বর্ণান্ধতার জিন। ঠিক আছে? আর মায়ের ক্ষেত্রে দেখো কয় রকম লেখা যেতে পারে, একটা হচ্ছে সুস্থ মা, আরেকটা হচ্ছে, একটা তো সুস্থ মা লিখলাম, আরেকটা মনে করো আমি এক্স সি এক্স লিখলাম। তার মানে দেখো এখানে একটা এক্স ক্রোমোজোমে হচ্ছে বর্ণান্ধতার জিনটা আছে, আর একটা এক্স ক্রোমোজোম হচ্ছে সুস্থ। কিন্তু আমি মায়ের ক্ষেত্রে লিখতে পারি এক্স সি আবার আরেকটা এক্স সি, তার মানে দুইটা এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার জিন আছে, এরকম ভাবেও কি আমি লিখতে পারি, তাই না বলো? তাহলে তুমি নিশ্চয়ই এতক্ষণে দেখতে পাচ্ছ বাবার ক্ষেত্রে দুই রকমের জিনোটাইপ হওয়া সম্ভব, একটা হচ্ছে হয় তিনি সুস্থ, আর একটা হচ্ছে না হয় তিনি বর্ণান্ধ। মানে বাবার ক্ষেত্রে ব্যাপারটা 0 or 1, মানে এখানে মাঝামাঝি বলে কিছু নাই। বাট মায়ের ক্ষেত্রে খেয়াল করো, মায়ের ক্ষেত্রে খেয়াল করো, মা হচ্ছেন সুস্থ হতে পারে। এই লাস্টটা খেয়াল করো, দুইটা এক্স এর মধ্যেই বর্ণান্ধতার জিন, তার মানে এটা কিন্তু একদম কি বলে হোমোজাইগাস প্রকট টাইপের একটা ব্যাপার চলে আসলো, তাই না? কারণ দুইটাতেই সি সি আছে, তার মানে সে বর্ণান্ধ হবে শিওর। তার মানে আরেকটা মা পাইলাম বর্ণান্ধ। কিন্তু এই যে মাটা, এই মায়ের একটা এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন আছে, আরেকটা এক্স ক্রোমোজোম তো সুস্থ, এইখানে হেটারোজাইগাস তৈরি হইলো, তাই না? আর আমরা জানি হেটারোজাইগাসের ক্ষেত্রে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাই না? ওই যে যখন আমাদের ক্যাপিটাল টি স্মল টি ছিল, তখন আমরা কি বলছিলাম, হয় ক্যাপিটাল টি প্রকাশ পাবে, না হয় স্মল টি প্রকাশ পাবে, তাই না? যে কোনো একটা প্রকাশ পাবে, আর একটা থেকে যাবে। ঠিক তেমনি যখন আমি তোমাকে বলতেছি এক্স সি সাথে এক্স, তখন যে কোনো একটা প্রকাশ পাবে, যে কোনো একটা প্রকাশ পাবে না। মনে রেখো, সুস্থ জিন সবসময়ই প্রকট হিসেবে কাজ করে। অর্থাৎ যদি একটা এক্স ক্রোমোজোমের মধ্যে বর্ণান্ধতার জিন থাকে আর একটা এক্স ক্রোমোজোম যদি সুস্থ থাকে, তাহলে অবশ্যই এই সন্তান মানে এই মানুষটা স্বাভাবিক হবে, মানে বাহ্যিকভাবে অন্তত স্বাভাবিক হবে, কারণ তার মধ্যে প্রকট হচ্ছে সুস্থ ক্রোমোজোমটা বা সুস্থ জিনটা। আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমরা মায়ের ক্ষেত্রে 3 ধরনের জিনোটাইপ পাচ্ছি, একটা সম্পূর্ণ সুস্থ মা, ভেতরেও সুস্থ বাহিরেও সুস্থ, আরেকটা সম্পূর্ণ বর্ণান্ধ মা, বাহিরেও বর্ণান্ধ দেখতে পাচ্ছি, ভেতরেও দুইটা এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ, আরেকটা হচ্ছে ভেতরে এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতা আছে কিন্তু বাহ্যিকভাবে মাটা স্বাভাবিক। বোঝা গেল? তাহলে মায়ের জন্য 3 রকমের, বাবার জন্য 2 রকমের। আমি তোমাকে বর্ণান্ধতা দিয়ে বুঝেছি, বাট এই একই কথা 60 রকম এক্স লিঙ্ক ক্রোমোজোমের জন্যই প্রযোজ্য। মানে আমি এখন যদি সি এর বদলে এইচ লিখতাম, তাহলে আমি তোমাকে এটা হিমোফিলিয়া পড়াইতাম, যে এক্স এইচ ওয়াই, তার মানে এই বাবাটা হচ্ছে হিমোফিলিক বাবা, এক্স এইচ মানে এই মাটা হচ্ছে হিমোফিলিক মা। বুঝতে পারছি? তুমি শুধুমাত্র নিজে ইন্ডিকেট করে দিবা
সি এইচ এগুলো কোথেকে আসছে? কালার ব্লাইন্ডনেস থেকে সি নিছি, হিমোফিলিয়া থেকে এইচ নিছি। তুমি যেই লেটার মন চাই ইউজ করতে পারবা, শুধু তুমি ইউজ করার আগে মনে করি বা ধরি বলে নিতে হবে যে তুমি কোনটা কেন ধরতেছো, ব্যাস। তারপরে তুমি চট করে চেকার বোর্ড আঁকায় বা হচ্ছে ক্রস করে দেখাই দিবা, শেষ। মানে এখানে তুমি লিবারেল, তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো, শুধু তোমাকে প্রথমে ধরে নিতে হবে এবং যেরকম ভাবে ধরে নিবা সেভাবে তুমি করবা। কেন তোমাকে আমি এই কথাটা বললাম? দেখো তোমার বইয়ে কিন্তু স্বাভাবিক দৃষ্টির মহিলা বোঝানোর জন্য ক্যাপিটাল সি দুইবার লিখছে, আর বর্ণান্ধ মহিলা বোঝানোর জন্য দুইবার স্মল সি লিখছে। বাট আমি কি করছি, আমি তোমাকে স্বাভাবিক বোঝানোর জন্য এক্স এর সঙ্গে কিছু দেই নাই, খালি ডাবল এক্স বলছি। আর বর্ণান্ধ বোঝানোর জন্য এক্স এর সঙ্গে সি দিয়ে বুঝাইছি। তার মানে আমি তোমাকে ধরে নিতে বলতেছি সুস্থ এক্স মানে এক্স, এখানে কালার ব্লাইন্ড নিয়ে কোনো কথা হচ্ছে না। আর ছোট সি বা বড় সি যাই বলো, আমি সি দিচ্ছি মানে সেটা কালার ব্লাইন্ড। এখন তাই বলে আমি সঠিক বা বই ভুল বা বই সঠিক আমি ভুল, ব্যাপারটা তা না। বই ধরে নিয়েছে যে ক্যাপিটাল সি দিলে সুস্থ বোঝাবে, স্মল সি দিলে অসুস্থ বোঝাবে, বইয়ের জন্য বইয়েরটা সঠিক। তোমার জন্য যেটা সুবিধা হবে সেটা করবা। একজন প্রশ্ন করলা যে আপু এক্স সি ওয়াই সি হবে না কিনা? অবশ্যই হবে না, কারণ ওয়াই ক্রোমোজোমের মধ্যে কালার ব্লাইন্ডেড কোনো জিনই থাকতে পারবে না। মানে কালার ব্লাইন্ডনেস এর কোনো জিন ওয়াই ক্রোমোজোম বিলং করে না, ওয়াই ক্রোমোজোম বিয়ার করে না। যার ফলে ওয়াই এর সঙ্গে সি লেখার কোনো যৌক্তিকতা নাই। ওয়াই ক্রোমোজোম মানে আমার লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে অলওয়েজই সুস্থ। তবে এখন তোমার মাথায় এই কথাটা আসতে পারে, আপু তাহলে ছেলে যে এক্স সি ওয়াই, সে কেন বর্ণান্ধ হয়ে গেল? তার তো একটা সুস্থ ওয়াই ক্রোমোজোম ছিল, সে তো এক্স ক্রোমোজোমের বর্ণান্ধতাকে বাধা দিতে পারতো, তাহলে দিল না কেন? উত্তর হচ্ছে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমকে বাধা দিতে পারবে না। তুমি কি একটা গরুর সঙ্গে একটা ছাগল যোগ করতে পারবা? বা একটা গরুর ব্যাকআপ হিসেবে একটা ছাগল রাখতে পারবা? তার মানে যেহেতু ক্রোমোজোম ভিন্ন, এক্স আর ওয়াই ভিন্ন জিনিস, তুমি ওয়াই যতই সুস্থ হোক, সে এক্স ক্রোমোজোমের অসুস্থতাকে আটকাতে পারবে না। এই জন্য ছেলেটা একটা এক্সি হওয়া সত্ত্বেই, মানে হওয়ার কারণেই হচ্ছে সে বর্ণান্ধ হয়ে গেল। অথচ মেয়ে হচ্ছে এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পেল, যে একটা এক্স ক্রোমোজোম যদি অন্তত সুস্থ থাকে, তাহলে অন্য অসুস্থ এক্সি ক্রোমোজোমটাকে সে বাধা দিতে পারে। আমার এতটুকু কথা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এতক্ষণ আরেকটা প্রশ্ন উত্তর বুঝে ফেলার কথা, সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা মেয়েদের তুলনায় ছেলেদের ক্ষেত্রে বেশি প্রকাশ পায়। কথা কি বোঝা যাচ্ছে আপু? কথা কি বোঝা যাচ্ছে? কারণ কি? কমন সেন্স দিয়ে চিন্তা করো। দুই রকম ছেলে হওয়া সম্ভব, হয় সুস্থ না হলে অসুস্থ, 50-50। আর মেয়ে তিন রকম হওয়া সম্ভব, একরকম পুরো সুস্থ, একরকম অসুস্থ থেকেই সুস্থ, মানে বাহির থেকে সুস্থ, আরেক রকম শুধুমাত্র অসুস্থ। তার মানে 33% মেয়ে হচ্ছে রোগটা প্রকাশ করে, বাকি 66.67% মেয়ে হচ্ছে রোগ প্রকাশ করবে না। বাট ছেলেদের ক্ষেত্রে 50-50। তার মানে পার্সেন্টেজ হিসাব করতে গেলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার ছেলেদের ক্ষেত্রে বেশি প্রকাশ পায়, সেটা লাল সবুজ বর্ণান্ধতা হোক, হিমোফিলিয়া হোক, ডায়াবেটিস ইনসিপিডাস হোক, যেটাই হোক, যে কোনো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার মেয়েদের চেয়ে ছেলেদের বেশি প্রকাশ পাবে। এই ধরনের একটা লাইন লিখে যদি তোমাকে অনুধাবনের জন্য জানতে চাওয়া হয় যে কেন এই কথা বলছে, কেন ছেলেদের বেশি, আশা করি তুমি ব্যাখ্যা দিতে পারবা। ব্যাখ্যার অ্যান্সার কিরকম হবে? বলবা ছেলেদের জিনোটাইপ হয় এই দুই রকম, মেয়েদের জিনোটাইপ হয় এই তিন রকম। যেহেতু মেয়েদের একটা এক্স ক্রোমোজোম সুস্থ থাকলে অন্য এক্স ক্রোমোজোমের অস্ত্র থেকে বাধা দিতে পারে, সেহেতু মেয়েদের ক্ষেত্রে প্রকাশ কম পায়। আলটিমেটলি দরকার হলে তুমি সুন্দর করে পার্সেন্টেজও লিখতে পারো, 50%-এর ক্ষেত্রে ছেলে প্রকাশ পায়, মেয়েদের 33.33% প্রকাশ পায়। তো বলা যাচ্ছে এভাবে করে মেয়েদের চেয়ে ছেলেদের বেশি প্রকাশ পায়। ওয়ে অফ রাইটিং, মানে তুমি যত সুন্দর করে গুছাই লিখতে পারো, তুমি তত বেশি সুন্দর নাম্বার পাবা। আমি তোমাকে মেসেজটা দিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে লিখতে হবে। একজন প্রশ্ন করলো আপু হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ড দুইটার ক্ষেত্রে কি চেকার বোর্ড সেম? সবগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে চেকার বোর্ড সেম, সবগুলা। ইনফ্যাক্ট এটাতে আসলে খুব বড় সড়ো তোমার চেকার বোর্ড করতে হয় না, এটা হচ্ছে শুধু তোমার ওই যে মেন্ডেলের প্রথম সূত্রের মতো, মানে জাস্ট টান দিয়ে চারটা বাচ্চা হবে। এখানে F2 জেনারেশন পর্যন্ত কেউ যায় না। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলাতে F2 জেনারেশন পর্যন্ত চেকার বোর্ড করতে হয় না, যার ফলে এরকম বক্স করার কোনো কাহিনী নাই। শুধু তোমাকে ওই ফার্স্ট জেনারেশন F1 পর্যন্ত বের করতে হবে, দুইটা বাবা মা থেকে গ্যামিট নিয়ে চারটা বাচ্চা বানাতে হবে। তারপর বলতে হবে চারজনের মধ্যে কয়জন সুস্থ কয়জন অসুস্থ, বা কয়জন বর্ণাঢ্য কয়জন স্বাভাবিক, কয়জন হচ্ছে হিমোফিলিক কয়জন নর্মাল। বুঝছো? আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আমরা এখন সামনে আগাই। হ্যাঁ, তাহলে এখান থেকে তো আমি বুঝাতে পারলাম যে এমসিকিউ আসতে পারে যে ছেলেদের জিনোটাইপ কয় রকম হয়, মেয়েদের জিনোটাইপ কয় রকম হয়, দুই রকম আর তিন রকম, এটা গেল একরকম এমসিকিউ। তারপরে ছেলেদের বেশি হয় কেন, সেটার একটা উত্তর রেডি করলাম, যেভাবে করে জিনোটাইপ লিখে পার্সেন্টেজ বলে সুন্দর করে বলে দিবা। ওকে,
তারপরে হচ্ছে এবার তোমার রিটেনের বড় প্রশ্ন 3 নম্বর বা 4 নম্বরের জন্য, যে একজন বর্ণান্ধ মহিলা একজন বর্ণান্ধ পুরুষের বিয়ে হয়েছে, বাচ্চা কেমন হবে? কিংবা একটা স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষ বিয়ে হয়েছে, বাচ্চা কেমন হবে? অথবা বলবে তোমাকে একটা স্বাভাবিক কিন্তু বাহক, কে বলতো? এই যে এই এক্স যে মহিলাটা আছে না, ওকে আমরা কি বলবো? স্বাভাবিক কিন্তু বাহক, মানে বাহির থেকে স্বাভাবিক কিন্তু ভিতরে বাহক। তোমাকে প্রশ্নের মধ্যেই উদ্দীপকে হিন্টস দেয়া থাকবে যে মা কিরকম হবে, মানে তোমার চিন্তার কোনো কারণ নাই যে মা আমি যে মাকে কি আমি স্বাভাবিক নিব আপু, মানে স্বাভাবিক বলছে, এখন আমি কি এক্স এক্স লিখবো নাকি এক্স লিখবো, কোনটা লিখবো? তোমার তো প্যানিক করার কারণ নেই। অবশ্যই তোমাকে প্রশ্নের মধ্যে হিন্টস দিয়ে দিবে যে একদম সম্পূর্ণ স্বাভাবিক মা, অথবা বলবে স্বাভাবিক কিন্তু বাহক মা। বুঝে গেছে? আর বর্ণান্ধ বললে তো ডাইরেক্ট বুঝেই ফেললাম, মায়ের ক্ষেত্রে বর্ণান্ধ মানে দুইটার মধ্যেই আছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে বলো। মুছে ফেললাম, হ্যাঁ। এতটুকু যদি ক্লিয়ার থাকে আমরা হচ্ছে নেক্সট আগে দেখবো যে কি রকম হচ্ছে অ্যাকচুয়াল চেকার বোর্ড। চেকার বোর্ড তো না, ক্রস। এই যে দেখো, বর্ণান্ধ পুরুষ তোমাকে বলে দিচ্ছে বর্ণান্ধ পুরুষ আর হচ্ছে স্বাভাবিক মহিলা, তাই না? তো গ্যামেট তৈরি করার সময় বাবা এক্স দিতে পারে অথবা ওয়াই দিতে পারে, মা অলওয়েজই এক্স দিবে। এখন বাচ্চাগুলো কেমন হচ্ছে দেখো, আমার মনে হয় এটা এখন পানির মতো সহজ হয়ে গেছে, তুমি জাস্ট একবার তাকায় দেখলেই হবে। যেমন এই যে দেখো এখানে এক্স সি আসলো বাবা, তার মানে বাবা কিন্তু বর্ণান্ধ বলছে, তাই না? মানে দেখো আমাকে মনে করো আমার জিনোটাইপ দেওয়া নাই, আমাকে প্রশ্ন বলছে বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলা, তাহলে আমি জানি বর্ণান্ধ পুরুষের জন্য আমি এক্স ওয়াই লিখবো, আর স্বাভাবিক মহিলার জন্য আমি হলে কি লিখতাম? এক্স এক্স লিখতাম, সি সি দিতাম না। তুমি চাইলে দিতে পারো, না দিতে পারো, তোমার ইচ্ছা। আর হচ্ছে এবার তুমি ক্রস করবা, ক্রস করাটা তো ঠিক আগের মতো নিশ্চয়ই পারবে। বাবার থেকে একটা নিবা, মায়ের থেকে দুইটা আলাদা আলাদা করে নিবা, আবার বাবার বাকিটা নিবা, মায়ের দুইটা নিবা, নিয়ে তারপর দেখো আলটিমেটলি কি দাঁড়াইলো। এটা হচ্ছে একটা সি বড় একটা সি ছোট, তার মানে বইয়ের ভাষা অনুযায়ী এই মেয়েটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। এটাও দেখো একটা সি বড় একটা সি ছোট, তার মানে স্বাভাবিক কিন্তু বাহক কন্যা। আর এখানে দেখো মা যখন বড় সি দিছে মানে হচ্ছে স্বাভাবিক, আর বাবা দিছে ওয়াই, তাহলে এটা স্বাভাবিক পুত্র। এই মা তো আবার ভালো এক্স দিছে, ক্যাপিটাল সি যেহেতু লেখা, আর বাবা তো ছেলের ক্ষেত্রে ওয়াই দিবে, তার মানে এটা স্বাভাবিক পুত্র। তার মানে দেখো বাবাটা বর্ণান্ধ, মাটা স্বাভাবিক, ওদের বাচ্চা চারজনই কিন্তু বাহ্যিক ভাবে স্বাভাবিক হইলো, তাই না বলো? কারণ ছেলে দুটা তো পুরোপুরি স্বাভাবিক, মা তো অলওয়েজই ভালো এক্স দিচ্ছে। বাবা যে বর্ণান্ধ, এটার ইফেক্ট কখনো বাবার নিজের ছেলেদের মধ্যে পড়বে না, কারণ বাবা তো এক্স দিবে না ছেলেদেরকে, বাবা দিবে ওয়াই, আর ওয়াই তো অলওয়েজই সুস্থ। তার মানে এখান থেকে তুমি এই কথাটা মনে রাখতে পারো, মা যদি সম্পূর্ণ সুস্থ হয়, সম্পূর্ণ সুস্থ মায়ের সব ছেলে সব সময় সুস্থ। কঠিন হয়ে যাচ্ছে কি? সম্পূর্ণ সুস্থ মায়ের সব ছেলে সব সময় সুস্থ, কারণ বাবা তো দিবে ওয়াই, বাবা এবার বর্ণান্ধ হইলেই কি আর না হইলেই কি। তার মানে ছেলে সুস্থ হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে মায়ের উপর, বাবার উপর। কি বললাম? ছেলে মানে সন্তান যদি ছেলে হয়, সেই ছেলের সুস্থ হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে মায়ের উপর। মায়ের যদি একটা এক্স ক্রোমোজোমেও যদি তোমার ডিজিজটা থাকে, মানে আমার হিসাবে মনে করো এটা হচ্ছে মা, হ্যাঁ, তাহলে এই মাটা একটা ছেলেকে দিবে ভালো এক্স, আর একটা ছেলেকে দিবে এক্স সি। বাবা তো সবসময় দিবে ওয়াই, তখন কি হবে? এই ছেলেটা হবে পুরাপুরি সুস্থ, আর এই ছেলেটা হবে বর্ণান্ধ। আপনাকে বলো তো আমি বুঝাতে পারতেছি কিনা। বাহক হলে কি রং শনাক্তের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না? না, হয় না। বাহক হচ্ছে বাহ্যিকভাবে সম্পূর্ণ সুস্থের মতো আচরণ করবে, তার কোনো রকম কোনো সমস্যা হবে না। সমস্যা কখন হবে জানো? যখন তার বাচ্চা হবে, যখন বাহকের বাচ্চা হবে, তখন যদি বাহকের যার সাথে বিয়ে হয়েছে সেও যদি একটা বাহক হয়, ওই দুই বাহক মিলে যদি ডিজিজওয়ালা ক্রোমোজোম দিয়ে একটা বাচ্চা বানায়, তাহলে সেই বাচ্চার মধ্যে প্রকাশ পেয়ে যাবে। ঘটনাটা বুঝছো? বাহকের নিজের সমস্যা হবে না, সমস্যা হবে তার পরবর্তী বংশধরের ক্ষেত্রে। ক্লিয়ার তাহমিদ? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের কিভাবে করে আমরা ক্রস চেক করে বের করবো সেটা। তোমার বইতে একটা এক্সাম্পল দেওয়া, আমিও তোমাকে একটা বললাম, এরকম অসংখ্য সেট তৈরি করা যাবে। তুমি এটা নিজে বাসায় বসে বসে মানে খাতায় প্র্যাকটিস করবা, নিজের মতো করে বাপ মা বানাবা। একবার বলবা সুস্থ মা সুস্থ বাবা, সুস্থ বাবা বর্ণান্ধ মা, তারপর অসুস্থ বাবা স্বাভাবিক মা, অসুস্থ বাবা স্বাভাবিক কিন্তু বাহক মা, এরকম করে 4-5 রকমের ক্রস করে কার বাচ্চা কয়টা করে হচ্ছে এগুলো ঠিক করে বের করবা। ঠিক আছে? ওকে, এভাবে করে যে তুমি ক্রস করে বের করলা, বের করে আরেকটা কাজ যেটা করবা, সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ বের করা শিখবা। কারণ তোমার এমসিকিউ তে পার্সেন্টেজ আসে। কিরকম পার্সেন্টেজ আছে তুমি হয়তো বুঝতেছো না, তোমাকে আমি বুঝাই। দেখো তোমার বই যেটা আছে সেটা দিয়ে বুঝাই, হ্যাঁ। এই যে দেখো এখানে হচ্ছে ছেলে হয়েছে দুইটা, হ্যাঁ, ছেলে দুইটা, দুইটা ছেলের দুইটাই সুস্থ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি এই দম্পতির
কত পার্সেন্ট সন্তান মানে কত পার্সেন্ট ছেলে সুস্থ? অ্যান্সার কি? 2 এর মধ্যে 2 মানে কি 100%। কথা বুঝছো? এখন মেয়ের ক্ষেত্রে আসো, দুইটা মেয়ের মধ্যে দুইটাই বাহক। তোমাকে যদি এখন জিজ্ঞেস করে কয়জন বাহক, তাহলে দুইটার মধ্যে দুইটাই বাহক, তার মানে 100% মেয়ে বাহক। কিন্তু আমি যদি মেয়ে উচ্চারণ না করে তোমাকে বলি যে এই দম্পতির কত পার্সেন্ট সন্তান বাহক, বাংলা ভাষা ছোট ছোট ম্যাথ, তুমি ভুল করো না। কত পার্সেন্ট সন্তান বাহক, তার মানে আমি তোমাকে ছেলে মেয়ে মেনশন করছি? করিনি। তাইলে এখন তুমি হিসাব করবা, বাচ্চা হয়েছে 4টা, তার মধ্যে 2টা বাচ্চা হচ্ছে গিয়ে বাহক, তাহলে এটা হচ্ছে 50% সন্তান বাহক। এবং 50% মানে হচ্ছে 2টা ছেলে, 4টা বাচ্চার মধ্যে 2টা ছেলে পুরোপুরি সুস্থ। তার মানে এখানে বলবা 50% ছেলে, 50% সন্তান সম্পূর্ণ সুস্থ। তার মানে আমি তোমাকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি প্রশ্নে ছেলে মেনশন করা থাকে তুমি হিসাব করবা 2 ছেলের মধ্যে কয় ছেলে। যদি মেয়ে মেনশন করা থাকে হিসাব করবা 2 মেয়ের মধ্যে কয় মেয়ে। যদি ছেলে মেয়ে মেনশন না করে সন্তান মেনশন করা থাকে তখন তুমি হিসাব করবা 4 বাচ্চার মধ্যে কয় বাচ্চা। আর এসব শতকরা হিসাব তো পানির মতো সহজ, পারবা না বলো? 4 জনের মধ্যে 3 জন হইলে 75%, একজন হইলে 25%, 2 জন হইলে 50, শেষ। 4টার মধ্যে 4টাই যদি ভালো হয় 100। পারা যাবে না বলো তো একটু? আশা করি এখন এগুলো ইনশাল্লাহ পারা যাবে। ওকে, তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের থার্ড তো আরেকটা ক্লাস বাকি আছে, তখন আপুকে আবার বলতে পারবা। যেমন দেখো তোমাকে এই ক্লাস শেষে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে। অনেকেই এটা বুঝে না বুঝে মুখস্থ করে ফেলতে চায়, কিন্তু আমি এটা পক্ষপাতী না, ঠিক আছে? যে এখানে দেখো, তোমাকে যে বললাম না খাতায় তুমি প্র্যাকটিস করবা, বাপ মা বিভিন্ন রকম বাপ মা নিয়ে বাচ্চা বানাবা। এই যে দেখো এখানে 1 2 3 4 এরকম 4 রকমের সেট দেওয়া আছে, বাবা কিরকম মা কিরকম হইলে ওদের সন্তানের মধ্যে কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক, কত পার্সেন্ট সন্তান মানে ছেলে কয়টা বর্ণান্ধ, ছেলে কয়টা স্বাভাবিক, মেয়ে কয়টা বর্ণান্ধ, মেয়ে কয়টা বাহক, এসব লেখা আছে। পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, এটা আলিম স্যারের বইয়ের ছক তোমাকে দিয়ে দিছি। তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো, কিন্তু আমি কখনো সেটা সাজেস্ট করবো না। এইসব মুখস্থ করে 2 দিন পরে কোন বাপ মার জন্য 50%, কোন বাপ মার 100% সব গুলায় হাউকাউ করে ফেলবা। এর চেয়ে তুমি এটা দেখে শুধু বাপ মা গুলা নিবা, নিয়ে সুন্দর মতো নিজে খাতায় ক্রস চেক করে বের করবা যে তোমার পার্সেন্টেজের সঙ্গে এখানে তো অ্যান্সার দেওয়াই আছে, মিলতেছে কিনা, তুমি পারতেছো কিনা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, না পারলে আপুকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবা। এবার হচ্ছে হিমোফিলিয়া। আমি তোমাকে যেভাবে করে বর্ণান্ধতা পড়াইছি ঠিক সেম জিনিস হচ্ছে এই হিমোফিলিয়া। এই হিমোফিলিয়াতেও দেখো তুমি দেখতে পাচ্ছ যে ক্রস চেকটা কিভাবে করছে। চেকার বোর্ড রাখছে ওরা, এটা চেকার বোর্ড না তুমি টান দিয়ে করলেও পারতা, কারণ 4টাই তো বাচ্চা, তাই না? তোমার ইচ্ছা, দেখতে সুন্দরের জন্য চেকার বোর্ডও করতে পারো, মন চাইলে টান দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এটাও সেম, ওই যে ওরা হচ্ছে বড় এইচ আর ছোট এইচ এর কাহিনী করছে, বড় এইচ দিলে ওরা সুস্থ বুঝাইছে, ছোট এইচ দিলে হচ্ছে ওরা অসুস্থ বুঝাইছে। তোমার ইচ্ছা তুমি কি করবা। মোট কথা এইচ যদি সুস্থ 2টা থাকে তাহলে সুস্থ, অসুস্থ থাকলে অসুস্থ। তো সিকিউ অ্যান্সারের টাইম কি চার্ট আঁকবো নাকি আজমল স্যারের বইয়ের মতো চেকার বোর্ড দিব? আমার কাছে মনে হচ্ছে যে হিমোফিলিয়াটা যেভাবে করছে না, বক্স করলে দেখতে সুন্দর হয়, করতে পারো। বুঝছো? মানে এখানে যেমন পিতামাতা, জিনোটাইপ, গ্যামেট, এই পঞ্চম বক্স করে দিলাম, 2টা 2টা চারটা আছে, শেষ। ঠিক আছে, সৌন্দর্যের জন্য। তুমি যদি এরকম করে টান দিয়ে সময় কম, এত মানে মনে করো টাইম আছে অল্প, এখন তুমি সুন্দর করে স্কেল নিয়ে চাপতেছো, বক্স করতেছো, এদিকে তুমি ভিতরে কথাই লিখতে পারবে না, ওই ফাঁকা বক্সের জন্য তো তুমি নাম্বার পাবে না। টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে বক্স করবা। টাইম ম্যানেজমেন্ট মনে করো মিলাইতে পারতেছো না, টান দিয়ে কোনো রকমের বাচ্চা এখান থেকে বের করে তুমি পার্সেন্টেজ বলে দিবা, তুমি নাম্বার পাবা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি এই জায়গাটা পড়ে ফেলছি। তোমাকে একটু করে হিমোফিলিয়ার ডিটেলস পড়াবো বলছিলাম, যে চলো ওই জায়গাটা একটু বলি। হিমোফিলিয়ার শুরুর দিকে কথাগুলো আমরা বলে ফেলছি, এটা রক্ততন্ত্রজনিত সমস্যা। এটা হচ্ছে তোমার 8 নাম্বার আর 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে হয়। হ্যাঁ, এটা মিউটেন্ট জিন, মিউটেশন মানে কি তোমাকে আগেই বলছি, ওই যে জিনোম সিকোয়েন্সে চেঞ্জ হয়ে যায়, এ এর সঙ্গে টি লাগার কথা না লেগে মনে করো সি লেগে বসে আছে, এর পরে সি থাকার কথা, সি না থেকে জি চলে আসছে, মানে সিকোয়েন্সে এ তারপরে মনে করো সি তারপরে জি এভাবে করে ছিল। এর সঙ্গে টি লাগছে ঠিকই, কিন্তু এর পরে যে সি ছিল সি পাল্টাই মনে করো টি হয়ে বসে আছে, তাহলে এটা হওয়ার কথা না। মানে মোট কথা আনইউজুয়াল চেঞ্জ আসলে সেটাকে আমরা মিউটেশন বলি। তো এরকম যদি তোমার মিউটেশনের কারণে 8 নাম্বার এবং 9 নাম্বার ফ্যাক্টর যদি অ্যাক্টিভেট না থাকে কিংবা অ্যাবসেন্ট থাকে সেটাকে আমরা হিমোফিলিয়া বলি। তো এটা আবার 2 রকম, বুঝছো? একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে তোমার ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, যেটা 9 নাম্বারের অভাবে হয়। তো এখন অনেকে প্যাচ লাগতে পারে যে আপু হিমোফিলিয়া এ কে কি ক্লাসিক বলে নাকি বি কে ক্লাসিক বলে, কোনটা আপু 8 এর অভাবে হয় কোনটা 9 এর অভাবে হয়, এই প্যাচটা যেন তোমার না লাগে সেই জন্য আমি তোমাকে একটা জিনিস লিখে দিচ্ছি, তুমিও তোমার পাশে একটু লিখে নাও। আপনাকে বলো দেখি 8 আগে নাকি 9 আগে? অবশ্যই 8 আগে, তাই না? তারপর বলো তো এ আগে নাকি বি আগে? অবশ্যই এ আগে, তাহলে 8 এর পাশে এ লিখবা, 9 এর পাশে বি লিখবা। ক আগে নাকি খ আগে? অবশ্যই ক আগে।
খ পড়ে। ঠিক এই কথাটা তুমি তোমার বইয়ের পাশে মানে হিমোফিলিয়ার পাশে লিখে নাও। কেন লিখে নিচ্ছ? 8A ক 9B খ, তাহলে তোমার আর কখনই ভুল হবে না। মানে 8 নম্বর ফ্যাক্টরের অভাবে হয় হিমোফিলিয়া এ, যার আরেক নাম ক্লাসিক হিমোফিলিয়া। 9 নম্বর ফ্যাক্টরের অভাবে হবে হিমোফিলিয়া বি, যার আরেক নাম ক্রিসমাস হিমোফিলিয়া। এখন কেউ কেউ যদি ক্রিসমাস লিখতে ক দিয়ে লিখতে চাও তাহলে কিন্তু প্যাচ লাগবে। তোমার বইয়ে যেমনি ক্রিসমাস লিখতে এমনি করে লিখলে তুমি মনে রাখতে পারবা যে 9 নম্বরের অভাবে বি হিমোফিলিয়া হয়, যেটার আরেক নাম ক্রিসমাস হিমোফিলিয়া। ওকে, এই জিনিসটা কি আর কখনো তোমাদের ভুল হবে? আশা করি কখনোই ভুল হবে না। মনে রাখবা ছোটগুলো একসঙ্গে, বড়গুলো একসঙ্গে, 8A ক 9B খ, ব্যাস। তাহলে তোমার এখান থেকে এই জিনিসটা ভুল হবে না। তুমি এক্সট্রা একটু মনে রাখবা যে ক্রিসমাস হিমোফিলিয়া বি এর জন্য 9 নাম্বার ফ্যাক্টর, দেখো 9 নাম্বার ছাড়াও প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, এটার নাম আলাদা করে বলা আছে। আবার এদিকে দেখো হিমোফিলিয়া এ, এটা আমরা জানি কি 8 নাম্বার, এই যে দেখো 8 নাম্বার ফ্যাক্টর, এটা আবার আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এগুলো আলাদা করে শিখবা, ঠিক আছে? তাহলে তোমার যদি প্রশ্ন আসে কোনটা হিমোফিলিয়া এ, কোনটা হিমোফিলিয়া বি, কোনটা ক্লাসিক, কোনটা ক্রিসমাস, কোনটা এ, মানে কোনটা 8 হবে কোনটা 9 হবে, আশা করি কারোই এটা আর ভুল হবে না। আচ্ছা, এবার কিছু ডিটেইলস নিচে আছে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য পড়বা। যে হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষেরাই বেশি আক্রান্ত হয়, এটা কি তোমার জন্য নতুন তথ্য? বলো তো আমাকে। অবশ্যই নতুন না, কারণ হিমোফিলিয়া কেন, আমি তোমাকে বলছিলাম যে কোনো সেক্স লিঙ্ক ডিজিজ মহিলাদের চেয়ে পুরুষের বেশি হবে। কেন বেশি হবে? ওই যে আগের উত্তর, মেয়েদের 3টা জিনোটাইপ, ছেলেদের 2টা জিনোটাইপ। ছেলেরা 50% হয়, মেয়েরা 33.33% প্রকাশ করে, যার ফলে আলটিমেটলি ছেলেদের বেশি প্রকাশ পায়। তার মানে এই লাইনটা আমরা জানি। প্রতি 10,000 পুরুষের মধ্যে একজনের হবে, হওয়ার আশঙ্কা থাকে। তাহলে এটা তোমার জন্য একটা এমসিকিউ, প্রতি 10,000-এ কয়জনের হয়? এ আর বি বললাম না, দুই রকমের হিমোফিলিয়া, তার মধ্যে মনে রাখবা হিমোফিলিয়া এটা হচ্ছে বেশি হয়, বি একটু রেয়ার। আসলে 75 আর 25, বুঝছো? এটা তোমরা একটু পরে বড় হলে করবা, অথবা আলিম স্যারের বই প্রশ্ন দেওয়া আছে, কেউ চাইলে লিখে রাখতে পারো। অলমোস্ট 75 থেকে 80% হয় হিমোফিলিয়া এ, আর 20 থেকে 25% হয় হিমোফিলিয়া বি। এটা অতিরিক্ত তথ্য, মন চাইলে রাখতে পারো অথবা দরকার নেই। আচ্ছা, তাহলে গেল হিমোফিলিয়া এ বেশি হয়, ছেলেদের বেশি হয়, 10,000 ছেলের মধ্যে একজন ছেলের হওয়ার আশঙ্কা থাকে। এই হচ্ছে মোটামুটি এখানকার এমসিকিউ। আর হচ্ছে একটা বয়স দেওয়া আছে, কারণ 16 বছর বয়সের মধ্যে রক্তক্ষরণ হয়ে মারাও যেতে পারে এটার জন্য। এবং আমাদের একজন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার কথা বলা আছে, ওনার 4 মেয়ের মধ্যে 2 মেয়ের মধ্যে এটা ছিল, মানে বাহক অবস্থায় ছিল। এটা একটু বিখ্যাত একজন ব্যক্তি, ওনার নাম বলে দিচ্ছে, একটু এমসিকিউ এর জন্য পড়তে পারো। রিটেনে এখান থেকে এইসব প্রশ্ন আসবে না কখনোই, আসবে হচ্ছে সরাসরি বাবা হিমোফিলিক, মা সুস্থ, মা হিমোফিলিক, বাবা সুস্থ, দুজনই হিমোফিলিক, বাচ্চা কি হবে, বুঝছো? সব খালি ওই তোমাকে ক্রস করে বের করতে হবে কার বাচ্চা কেমন হবে, কত পার্সেন্ট বাচ্চা সুস্থ, কত পার্সেন্ট বাচ্চা অসুস্থ। তো আশা করি এই জায়গা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। ওকে, আমরা এই চার্ট করে ফেলছি। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি কি? মাসকুলার ডিস্ট্রফি, সেই একই কথা, যদি বাই চান্স আসে, মাসকুলার ডিস্ট্রফি খুবই রেয়ার, এটা দিয়ে আসলে এরকম চেকার বোর্ড বানাতে বলো না, কিন্তু দিলেও ঘাবড়ে যেও না, দেখো বইয়ে নাই কেন আসছে, তাতে কি, তুমি তো সেই আগের মতোই লিখবা। দরকার হলে মাসকুলার ডিস্ট্রফির জন্য এম বসাবা, এক্স এম এক্স, এক্স এম ওয়াই, তোমার মতো করে তুমি বের করে দিয়ে আসবা, বুঝছো? তোমাকে যদি এখন আমি ইচ্ছা করে মনে করো হাইপারট্রাইকোসিস নিয়ে প্রশ্ন করলাম, তুমি এখন বলবা যে আপু আমি কেমনে বাই করবো, বই তো ছিল না। না, কেউ চাইলে তোমাকে ইচ্ছা করে এরকম প্রশ্ন করতে পারে, তুমি জাস্ট বুঝার চেষ্টা করবে এটা কি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। হ্যাঁ, তাহলে আমি জানি কেমনে চেক আউট করতে হবে, আমি আগের মতো করে ওই লাল সবুজ বর্ণানুটা ওই হিমোফিলিয়া একই সিস্টেমে বক্স করে বের করে দিয়ে আসবো, ঠিক আছে? আশা করি তোমাদেরকে এই চ্যাপ্টারের এইসব জায়গা থেকে কখনো কেউ রিটেন অন্তত কোনো কোশ্চেন আটকাইতে পারবে না। এবার আসলে হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি থেকে তুমি এমসিকিউ রিলেটেড কি পড়বা সেটা একটু তোমাকে বলে দিই। এখানে তুমি কিছু জিনিস জানতে হবে, যেমন কয়টার মতো সংখ্যা আছে। দেখো, এটা হচ্ছে ডিস্ট্রফ, মাসকুলার ডিস্ট্রফি, এটা ছেলেদের বেশি হয়, সব জায়গায় লিখছে ওরা, কিন্তু আলাদা করে লেখার তো কিছু নাই, ওরা না লিখলে আমরা বুঝতাম ছেলেদের বেশি হয়, তাই না? কারণ এটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তুমি হচ্ছে যেটা এখান থেকে দাগ দিবা সেটা হচ্ছে টোটাল 30-এর বেশি মাসকুলার ডিস্ট্রফি দেখা যায়, তার মধ্যে 9টা হচ্ছে প্রধান। তার মানে 30টার বেশি পাওয়া যায় মাসকুলার ডিস্ট্রফি, তার মধ্যে 9টা প্রধান। আর হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি যদি কারো থাকে বাচ্চাদের, তাহলে ওদের মধ্যে কি কি ধরনের সিমটম দেখা যেতে পারে সেটা একটু লেখা আছে। আপু ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি কি এখনই বলবো আপু, একটু আসতেছে, দাঁড়াও। এই যে দেখো, তোমার যে স্কুলে আচরণগত সমস্যা, তারপর হচ্ছে বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘন ঘন বদমেজাজ দেখানো, এগুলো হচ্ছে বাচ্চাদের মধ্যে এই সিমটম গুলো আসলে টিচাররা বাবা মাকে ইনফর্ম করবে, তখন বাবা মারা হচ্ছে জেনেটিক স্টাডি করে দেখবে যে আসলে ওনার বাচ্চার এই সমস্যাটা আছে কিনা, থাকলে ট্রিটমেন্ট নিবে। এই ধরনের কিছু কথাবার্তা বলা আছে, এগুলো তুমি রিডিং করলেই পারবা। এবং এই 7টা পয়েন্ট তুমি এমনি জাস্ট একটু পড়ে রাখো, যদি কোনো বাজে প্রশ্ন করে। বাজে প্রশ্ন কেন বললাম, কারণ এটা আসার মতো প্রশ্ন না। ধরো এখন দিয়ে বসছে যে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি তুমি কেমনে বুঝবা, তাহলে কিছু তো একটা লিখে দিয়ে আসতে হবে। তো এই 7টা পয়েন্ট একটু পড়ে রাখবা, যে হ্যাঁ এগুলো হচ্ছে কি ডুশেনি মানে মাসকুলার ডিস্ট্রফির লক্ষণ। ডুশেনি বারবার কেন বলে ফেলতেছি, কারণ ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন মাসকুলার ডিস্ট্রফি, মানে খারাপ। এই যে দেখো লেখা আছে মাসকুলার ডিস্ট্রফি একটা দুর্লভ জিন ঘটিত অসুখ, 30-এর বেশি আছে, কিন্তু ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, সংক্ষেপে ডিএমডি যেটা, সেটা হচ্ছে ভয়াবহতম ডিস্ট্রফি।
বুঝছো? এইটাই হচ্ছে সেই ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, রাইট? তুমি মনে হয় বুঝতে পারছো, তাই না এখন? আচ্ছা, তো তুমি এখানে আলাদা করে পড়ার কিছু নাই। ডুচেনি মাসকুলার ডিস্ট্রফিটা হচ্ছে কঠিন বা ভয়াবহ কেন বলছে, কারণ এটা বেশি প্রকাশ পায়, এটার পরবর্তী প্রগনোসিস খারাপ, পেশেন্ট বেশি খারাপ হয়ে যায়, এই জন্য। তো এটার মধ্যে কি ধরনের সমস্যা হতে পারে? বাচ্চাদের অনুগ্র মানসিক প্রতিবন্ধিতা থাকতে পারে, অটিজম নিয়ে ভোগে, এই ধরনের। এটা মানে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি থেকে পরবর্তীতে এটা অটিস্টিকের দিকে চলে যেতে পারে, অটিজম ডেভেলপ করতে পারে, এরকম কিছু কথাবার্তা বলা আছে। এগুলো নর্মালি রিডিং করবা। এমসিকিউর জন্য মনে রাখবা যে ডিস্ট্রফিন জিনের জন্য এই জিনিসটা হয় মেইনলি, এটার কোনো ব্যাকআপ কপি থাকে না, এটা মনে রাখবা। মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোমের জিন বিকৃত হলে অন্য এক্স ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক জিনটি ব্যাকআপ কপি হিসেবে কাজ করবে। এটা কাদের? মেয়েদের ক্ষেত্রে। এই কথাগুলো না লিখলে আমরা পারতাম, তাই না? মানে আমরা তো আগেই বলে ফেলছি, একটা মেয়েদের ক্ষেত্রে কি হয়, একটা এক্স খারাপ হলে আরেকটা এক্স ব্যাকআপ কপি দেয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়, একটা এক্স এর মধ্যে ডিস্ট্রফিন জিন আছে, ওয়াই এর মধ্যে তো ডিস্ট্রফিন জিন নাই, তাহলে ওয়াই তো সেটা ব্যাকআপ দিতে পারবে না। এই কথাটাই বলছে। মেয়েদের ক্ষেত্রে বাহক হতে পারে, ছেলেদের ক্ষেত্রে হবে না, এই একই কথা আবারও বলছে। তারপর হচ্ছে যে ছেলেরা হচ্ছে উত্তরাধিকার সূত্রে 50% হওয়ার ইয়া রাখে। তারপর কন্যা সন্তানদের উত্তরাধিকার সূত্রে বহন এবং রোগের বাহক হিসেবে। এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে 50 থেকে ভয় পেয়ে যায় না, যাকো আপনি তো 33 বললেন, এখানে আবার 50 কেন? এখানে বলছে কন্যা সন্তানের পরবর্তী যে বাহক হবে, মানে তার বাচ্চা, ওই কন্যা সন্তান মনে করো বাহক। মানে কঠিন হয়ে যাচ্ছে কি, আমি তোমাকে একটু এঁকে দেখালে মনে তোমার সহজ হবে। মনে করো এই হচ্ছে কন্যা সন্তান, হ্যাঁ, ডুচেনি মাসকুলার জন্য এম লিখলাম, এক্স এম এক্স। তাহলে এই মা তো বাহির থেকে সুস্থ, তার তো কোনো সমস্যা নাই, কিন্তু তার যে বাচ্চা হবে, তার দুইটা ছেলেকে সে, একটা ছেলেকে দিবে এক্স এম, একটা ছেলেকে দিবে এক্স। তার মানে অর্ধেক ছেলেকে সে বানাবে অসুস্থ, আর অর্ধেক ছেলেকে সে বানাবে সুস্থ। এটাই বলতে চাইছে যে মা যদি বাহক হয়, পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে পরবর্তী 50% ছেলের হচ্ছে গিয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই লাইনটার মানে হচ্ছে এটা। তুমি এবার পেঁচাই ফেলো না যে মেয়েদেরও 50 ছেলেদেরও 50, তাহলে কেমন ছেলেদের বেশি হলে, ব্যাপারটা তা না। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমি তোমাকে দেখাইলাম না যে মায়ের হইল না, মা বাদ দিয়ে তার ছেলের মধ্যে প্রকাশ পাইল। মায়ের বাপের ছিল, মনে করো, মায়ের নাই, হয়েছে কার? মায়ের ছেলে, মানে নানার ছিল, নাতির হয়েছে। তার মানে একটা জেনারেশনকে স্কিপ করে পরের জেনারেশনে গেছে। এটাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। কি বললাম বলো? ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তুমি চাইলে এটা লিখে রাখতে পারো, এটা খুব সম্ভবত অন্য কোনো রাইটারের বইয়ে ছিল। হ্যাঁ, এটা অনেক সময় আসে যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলতে কি বুঝো। ক্রিস ক্রস মানে একজনের আছে, পরের জনের নেই, তারপরের জনের আছে। এটা হচ্ছে এই এক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্লিয়ার? মানে মায়ের নেই, সন্তানের হচ্ছে। মানে নানার থাকলে, মামার থাকলে, তখন বুঝবে যে এটা ভাগ্নার বা নাতির থাকবে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের মাসকুলার ডিস্ট্রফির কথাবার্তা। এখানে 3000 পেশি প্রোটিন আছে মাসেলের ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে মানে ডিস্ট্রফিন জিন, এটা যে প্রকাশ করে সেই প্রোটিনের অভাবের কারণে হচ্ছে, সব কথাবার্তা বলছে। এমসিকিউর জন্য জাস্ট 3000 কথাটা মনে রাখবো, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এবিও ব্লাড গ্রুপে চলে আসছি। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। এবিও ব্লাড গ্রুপ একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে, এখান থেকে এমসিকিউ আসলে আসবে, ইভেন রিটেনের কোশ্চেন আসতে পারে। যে মনে করো এবিও ব্লাড গ্রুপ থেকে ফার্স্টে তুমি জানবা এটা কোন বিজ্ঞানী দিছে, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, সাল কত? 1901 সালে। উনি হচ্ছে এটাকে, উনি ছাড়াও পরবর্তীতে 1965 সাল পর্যন্ত আরো 13টা ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে। এগুলো তোমার জন্য এমসিকিউ। ওকে, এখন এবিও যে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপের মধ্যে তোমার কয় রকমের গ্রুপ আছে? এ, বি, এবি আর ও। এখানে ও যে বলতেছি না বারবার, এটা আসলে তোমাকে কি বলে, সুন্দর করে বলতেছি, ও আসলে জিনিসটা হচ্ছে নট, মানে জিরো, মানে নাই। বুঝছো? আমরা বলতে খারাপ দেখায় দেখে আমরা বলি ও ব্লাড গ্রুপ, আসলে ও ব্লাড গ্রুপ কিছু না। মানে ওর যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের মধ্যে এ এন্টিজেনও নাই, বি এন্টিজেনও নাই, মানে জিরো। ওই জিরোটা শুনতে খারাপ শোনাবে, যেন আমরা বলি ও ব্লাড গ্রুপ। বুঝছো? তারপরে তুমি দেখো, তোমার বইয়ে যে একটা বক্স দেখতে পাচ্ছ, ওই বক্সে ও ব্লাড গ্রুপ বরাবর নিচের দিকে তাকায় দেখো, লেখা আছে এ ও বি, কোনো এন্টিজেন নাই। বুঝতে পারছো আমার কথা? তাহলে আসো আমরা কোন ব্লাড গ্রুপকে এ বলবো, কোন ব্লাড গ্রুপকে বি বলবো, কখন এবি বলবো আর কখন ও বলবো, কেমনে বুঝবো? তার জন্য তোমাকে একটা সহজ কথা আগে মাথায় নিতে হবে, সেটা হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের জন্মের সময় আমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা ব্লাডের এন্টিজেন নিয়ে জন্মাই। যদি আমি এ এন্টিজেন নিয়ে জন্মাই, তাহলে আমার ব্লাড গ্রুপ পরবর্তীতে এ ব্লাড গ্রুপ হবে। আমি যদি বি এন্টিজেন নিয়ে জন্মাই, আমার ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ হবে। আমি যদি এ আর বি দুইটা এন্টিজেন নিয়ে জন্মাই, আমার ব্লাড গ্রুপ এ বি হবে। এবং আমি যদি একটা এন্টিজেনও না নিয়ে জন্মাই ফেলি, তাহলে আমার ব্লাড গ্রুপ হবে জিরো, অর্থাৎ ও ব্লাড গ্রুপ। বুঝছো? তারপরে আমি তোমাকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ নির্ধারিত হয় এন্টিজেনের উপর ভিত্তি করে। কোন এন্টিজেন? ব্লাডের এন্টিজেন। এটা আবার ওই জীবাণু টাইপের এন্টিজেন, যেটা আমাদের বডিতে ঢুকে আমাদের বডি সেটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে মারামারি করে, সেই এন্টিজেন কিন্তু আমি তোমাকে বলতেছি না। ওই এন্টিজেন এবং এই ব্লাড গ্রুপের এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লিটলি ডিফারেন্ট। অনেকেই মনে করে যে আপু আমার তো এবি ব্লাড গ্রুপ, আমার তো এ আর বি এন্টিজেন আছে, তাই না, এই জন্যই তো আমি এবি ব্লাড গ্রুপ।
আমার যেহেতু এআরবি অ্যান্টিজেন আছে, তার মানে আমার তো কোনো অ্যান্টিবডি নাই। কারণ তোমাকে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে সেম সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো একজনের রক্তে একই সঙ্গে বিলং করতে পারে না, ওরা ঝগড়া করে ফেলে, বুঝছো? মানে যদি আমি এ অ্যান্টিজেন নিয়ে জন্মাই, আমার ব্লাডে কোনোদিন এ অ্যান্টিবডি তৈরি হবে না, আমার ব্লাডে তৈরি হবে বি অ্যান্টিবডি। আমি যদি বি অ্যান্টিজেন নিয়ে জন্মাই, আমার ব্লাডে তৈরি হবে এ অ্যান্টিবডি। আমি মনে করো এ আর বি দুইটা অ্যান্টিজেন নিয়েই জন্মাইছি, এখন তো কোনো অ্যান্টিবডি তৈরি হওয়ার সুযোগ নাই। এ তৈরি হলে আমার বি এর সঙ্গে ঝগড়া করবে, বি তৈরি হলে আমার এ এর সঙ্গে ঝগড়া করবে, তাইলে এ বি ব্লাড গ্রুপ হচ্ছে কোনো অ্যান্টিবডি বানাবে না। আর ও ব্লাড গ্রুপ যার কিনা কোনো অ্যান্টিজেনই ছিল না, সে এ আর বি দুইটা অ্যান্টিবডি বানায় বসে থাকবে। তো এখানে অনেকে মনে করতে পারে যে আপু আমার তো ও ব্লাড গ্রুপ, মানে আমার তো এ আর বি দুইটা অ্যান্টিবডি আছে, তাহলে আমি মনে হয় অনেক শক্তিশালী। আবার যার এবি ব্লাড গ্রুপ সেভাবে ও আচ্ছা আমার তো এ বি কোনো অ্যান্টিবডি নাই, এজন্য মনে হয় আমি সারা বছর অসুস্থ থাকি। ব্যাপারটা কিন্তু এটা দিয়ে ব্যাখ্যা দেয়া যাবে না। তোমার ব্লাডের অ্যান্টিবডি তোমাকে সুস্থতা দান করবে না, এটা শুধুই মাত্র ব্লাডের জন্য রিলেটেড, ঠিক আছে? আমি কথাটা কেন বলে নিলাম, তোমরা যখন প্রতিরক্ষা অধ্যায়টা করতে যাবা বা যদি পড়ে থাকো, সেখানকার অ্যান্টিবডি তোমাকে প্রতিরক্ষা দেয়, এই ব্লাডের অ্যান্টিবডি তোমাকে প্রতিরক্ষা দিবে, এটা তুমি ভেবো না, ঠিক আছে? তো আমরা এই কথাগুলো এতক্ষণ ধরে কেন বলছি, এমসিকিউ তে খুব আসে যে কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে, কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে। আন্দামান্দা মুখস্থ করলে ভুলে যাবা, তুমি শুধু মনে রাখো যে অ্যান্টিজেন সেই ব্লাড গ্রুপ, তারপরে মনে রাখো যে অ্যান্টিজেন সেই অ্যান্টিবডি হইলে ওই ব্লাড গ্রুপের মানুষটা বাঁচবে না, তার মানে যেই ব্লাড গ্রুপ তার অপোজিট একটা অ্যান্টিবডি থাকবে। এখন মুখে পড়া ধরে যেত, তুমি একটু নিজের মনে মনে বলে ফেলো, আমি কোশ্চেন করি তুমি মনে মনে ভাবো। মনে করো আমি বললাম যে আমি এবি অ্যান্টিজেন নিয়ে জন্মাইছি, তাহলে এখন বলো আমার ব্লাড গ্রুপ কি? অবশ্যই এবি। বলো আমার অ্যান্টিবডি কি? তোমার উত্তর হবে আপু আপনারা যেহেতু এআরবি দুইটা অ্যান্টিজেনই আছে, আপনার আসলে কোনো অ্যান্টিবডি নাই, ঠিক আছে? তাহলে পারবে এরকম করে নিজে নিজে প্র্যাকটিস করতে, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বি ব্লাড গ্রুপ তাহলে কি হবে চিন্তা করি, ও ব্লাড গ্রুপ তাহলে কি হবে চিন্তা করি, এভাবে করে একটু বেশি বেশি চিন্তা করবা, তাহলে হচ্ছে তোমার বেসিকটা সঠিক হবে, মানে স্ট্রং হবে, এবং তুমি পরীক্ষার হলে হঠাৎ করে দেখলে একটা উল্টাপাল্টা দাগাই ফেলবা না। আচ্ছা এই গেল হচ্ছে এমসিকিউ রিলেটেড কথা। এখন আমাদেরকে আরেকটু ডিটেলস করতে হবে, এই এ বিও ব্লাড গ্রুপ ছাড়াও আরো যে 13 রকম ব্লাড গ্রুপ আছে, আমরা তো সব পড়বো না, আমরা মেইনলি পড়বো হচ্ছে আরএইচ টাইপিং। এই যে পরের পেজে যেটা আছে আরএইচ টাইপিং, তার আগে এখানে দেখো কিছু কথাবার্তা বলছে, যে কারো দেহে ও গ্রুপের রক্ত থাকলে তিনি কেবল ও গ্রুপের রক্ত নিতে পারবে, কিন্তু দেওয়ার সময় সব রক্তই দিতে পারবে। এই যে কে কাকে দিবে, কে কার থেকে নিবে, এইরকম একটা আলোচনা তোমার এখানে আছে। এখন এই দেওয়া নেওয়ার ব্যাপারটা কি, এটা কেমনে মনে রাখবো, সেটা আমি তোমাকে একটু পরে বলতেছি। হ্যাঁ আমি একদম ছবি এঁকে চার্ট করে তোমাকে দেখাই দিব। তোমাকে আরএস টাইপিংটা পড়াইনি, কে কারে দিবে কে কারে নিবে, তার উপর আরএচ এরও একটা ফ্যাক্টর আছে, মানে আরএচ এর একটা ভূমিকা আছে, আরএচ মিলাই দিতে হয়। যেমন রেসাস বানর, মানে রেসাস একটা ফ্যাক্টর, বুঝছো? এটা হচ্ছে বানরের বডিতে পাওয়া গেছিল। ওই বানরটার নাম পারলে একটু শিখে রাখো, যে ব্র্যাকেটে লেখা আছে ম্যাকাকামুলাটা, পারলে একটু দেখো, ও তোমাদের জ্ঞানমূলকের জন্য আসলে আসতে পারে। আচ্ছা, তো কি আছে না, তো যেটা বলতেছিলাম যে তোমার যদি আরএইচ ফ্যাক্টরটা, যেটা আমরা বানরের বডিতে পাইছি, দেখা গেছে যে এই ফ্যাক্টরটা কোনো কোনো মানুষের বডিতেও প্রেজেন্ট। তো যেসব মানুষের বডিতে ওই রেসাস ফ্যাক্টরটা, মানুষের বডিতে বলতে রক্তের মধ্যে, যার মধ্যে রেসাস ফ্যাক্টরটা প্রেজেন্ট, তাকে আমরা বলতেছি আরএইচ পজিটিভ। আর যার হচ্ছে আরএইচ ফ্যাক্টরটা অ্যাবসেন্ট, তাকে আমরা বলতেছি আরএইচ নেগেটিভ। এখন তোমার মনে হইতে পারে আপু আরএইচ জিনিসটা, আরএইচ জিনিসটার জিনোটাইপ হচ্ছে সিডিই, এই তিনটা লেটার দিয়ে আমরা আরএইচ এর জিনোটাইপ বুঝাই। যেমন এই যে দেখো তোমার বইয়ে এই যে দেখাইছে যে 3 জোড়া আছে, মানে আরএইচ ফ্যাক্টর মোট 6টা সাধারণ ইন্টিজেনের সমষ্টি, ওইখান থেকে কি হয় 3 জোড়ায় ভাগ করা যায়, সি সি, বড় ডি ছোট ডি, বড় ই ছোট ডি। তার মানে যখন বাবা মা থেকে স্পার্ম ওভাম তৈরি হয়, তখন বাবা হচ্ছে, বাবার কাছে মনে করো সি সি ডি ডি ই ই আছে, এখন বাবা হচ্ছে প্রত্যেক জোড়া থেকে যে কোনো একটা করে দিবে। মনে করো বাবা দিচ্ছে ছোট সি, বড় ডি, ছোট ই, মাও দিবে এরকম একটা কিছু, হ্যাঁ এরকম করে দিয়ে মিলাবে, হিসাব মিলাবে, মানে আবার হচ্ছে মিলে ওই 6টা হয়ে যাবে, 6টা ক্রোমোজোম বা 3 জোড়া ক্রোমোজোম মিলবে। মানে মোট কথা সি ডি ই এগুলা দিয়ে কি হবে, এগুলা দিয়ে হচ্ছে তোমার আরএইচ এর জিনোটাইপ প্রকাশ করা হচ্ছে। তো কখন তুমি পজিটিভ বলবা, কখন তুমি নেগেটিভ বলবা, তোমার বইয়ে যেটা বলছে সেটা হচ্ছে যদি সি ডি ই তিনটাই বড় হাতের থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রকট, যেটাকে ওরা পজিটিভ বলতেছে। আর যদি তোমার বইয়ে লিখছে সি ডি ই, এটাকে বলছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন, এটাকে বলছে নেগেটিভ। এখন নিশ্চয়ই তোমার মাথায় কাজ করতেছে আপু, ধরেন আমি বললাম সি ডি ই,
তাহলে এখন আপনি করে পজিটিভ বলবেন নাকি নেগেটিভ বলবেন? এই যে তোমার মাথায় আসছে, এটার উত্তর আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু এই প্রশ্ন তোমাকে কোনোদিন তোমার টিচার করবে না, কারণ এটা তোমার সিলেবাসের বাইরে। তোমার সিলেবাস অনুযায়ী, তোমার বই অনুযায়ী তোমার যতটুকু লাগবে সেটা আগে শিখো। সেটা হচ্ছে, যদি 3টাই সিডিই মেন্ডেলীয় প্রকট হয় তাহলে তুমি আরএইচ পজিটিভ, যদি 3টাই স্মল সিডি হয় তাহলে হচ্ছে তুমি মেন্ডেলীয় প্রচ্ছন্ন অর্থাৎ আরএইচ নেগেটিভ। আরএইচ পজিটিভ নেগেটিভটা কেমনে লেখে? ওই এ বি এন্টিজেনের উপর ভিত্তি করে তোমার ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে এ, আর এই সিডি ই এর উপর ভিত্তি করে যদি তোমার ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে আমরা লিখবো এ পজিটিভ। যদি এ এর পরে দুই দিকে সিডি তিনটাই ছোট তাহলে আমরা লিখবো এ নেগেটিভ। এই হচ্ছে ব্লাড গ্রুপ লেখার সিস্টেম, বুঝছো? তো এবার আসো এই এক্সেপশনাল জিনিসটার অ্যান্সার কি। তুমি মনে রাখবা, আমরা সি ডি ই তিনটার দিকে তাকাই, কিন্তু সত্যিকার অর্থে আরএইচ এর জন্য দায়ী জিন হচ্ছে ডি। তার মানে যদি কারো ডি বড় হাতের থাকে তাহলে সে পজিটিভ হওয়ার জন্য যথেষ্ট। এটা হচ্ছে মেডিকেলীয় জ্ঞান, যেটা আমি তোমাকে বলছি, কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? যদি না তোমাকে কেউ জিজ্ঞেস করলে বলবা যে হ্যাঁ, ডি যদি ক্যাপিটাল থাকে তাহলে আমরা ওকে পজিটিভ বলবো, ডি যদি ছোট থাকে তাহলে ওকে আমরা নেগেটিভ বলবো। কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস না করলে তুমি কি উত্তর দিবা? যে সিডিই তিনটাই বড় থাকলে পজিটিভ, সিডিই তিনটাই ছোট থাকলে নেগেটিভ। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি কখন তুমি কতটুকু বলবা, ঠিক আছে? আমি জানি, আমি একটা নতুন জিনিস শিখতে, আমি খাতায় লিখে দিয়ে আসলাম, আমি কাজ করতে যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো হচ্ছে সিডিই ব্যাপারটা গেল। ও আরেকটা কথা তোমার বই লিখছে যে সিডিডি এরকম সম্ভব না। এরকম যে সম্ভব না এটা তো আমি বুঝতেছি, তুমি বুঝতেছো, তাই না? কারণ তুমি তো প্রত্যেকটা লোকাস থেকে হাফ নিবা, তুমি এখান থেকে সি সি থেকে তো বাদ চাইলেই দুইটা সি দিতে পারবে না। এটা কি সম্ভব? সম্ভব না। যে কোনো একটা সি দিতে হবে, ডিডি থেকে যে কোনো একটা দিতে হবে, ই থেকে যে কোনো একটা দিতে হবে। তার মানে তোমাকে যদি এখন এমসিকিউ তে বলে নিচের কোন ধরনের সন্নিবেশ অসম্ভব, এবং অপশনে যদি এরকম থাকে সি সি ডি, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। তার মানে এটা অসম্ভব, এটা এই ধরনের জিনিস থাকা সম্ভব না। তোমাকে বড় হোক ছোট হোক সি ডি ই তিনটা থেকে একটা একটা করে নিতে হবে। বুঝে গেছে আপনার কথা? তাহলে এই গেল হচ্ছে এখানকার এমসিকিউ রিলেটেড কথা। রিটেনের জন্য এখান থেকে প্রশ্ন আসলে আসবে না, এমসিকিউ আসবে। কে কাকে রক্ত দিতে পারে, কে কাকে থেকে রক্ত নিতে পারে। বড় জোর কোন টিচার যদি চায় যে তুমি বেসিক বুঝছো কিনা, তুমি ব্যাখ্যা দিতে পারবা কিনা, চাইলে টিচার তোমাকে এরকম একটা প্রশ্ন করতে পারে যে বি ব্লাড গ্রুপের একজন রক্তকে এ ব্লাড গ্রুপের রক্ত কেন দেওয়া যাবে না, কোন ধরনের একটা প্রশ্ন করে দিবে। তখন তোমাকে ওই এন্টিজেনের ব্যাখ্যা দিয়ে বের হয়ে আসতে হবে। ব্যাখ্যা তোমাকে বলে দিব। তার আগে তোমাকে জানতে হবে যে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, তারপরে জানতে হবে কেন দেওয়া যাবে না, তাই না? তো সেটার জন্য আমরা যেটা করবো, লাইন মনে রাখতে চাই। লাইনটা হচ্ছে এরকম, এই পেজটাই থাকুক খোলা, বলতেছি লাইনটা। বাবা মায়ের সন্তানের রক্তের গ্রুপ, বাবা মায়ের সাথে সন্তানের গ্রুপের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে দুর্জয়, আমি তোমাকে এটা একটু পরে বলবো, হ্যাঁ? মানে কিভাবে বাবা মায়ের রক্তের গ্রুপ কি হলে সন্তানের রক্তের গ্রুপ কি হয়, এটা একটা রিটেনের কোশ্চেন, এরকম প্রশ্ন আসতে পারে। বলবে তোমাকে যে বাবার ব্লাড গ্রুপ এবি, মায়ের ব্লাড গ্রুপ ও, এখন কোন বাচ্চার কোন ব্লাড গ্রুপ হবে? সহজ জিনিস, বুঝছো? তোমাকে দেখানো মাত্র বলবা ও আচ্ছা এমনি করে, ওই আগের মতো চেকার গ্রুপ, বুঝছো? বলে দিব কেমনে করে। আর আরেকজন প্রশ্ন কি করলা, যে আপু পিতা মাতার উভয়ের যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে তাদের সন্তানের কি নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে? মেডিকেল সায়েন্সে অসম্ভব বলে কিছু নাই, এই একটা কথা আমরা মেডিকেলে ঢোকার পর থেকে শুনি, বুঝছো? মানে এখানে তুমি হবেই না অসম্ভব এরকম কিছু বলতেই পারবে না। বাবা মা দুজনই পজিটিভ, তারপরেও সন্তানের ক্ষেত্রে নেগেটিভ হওয়ার ইতিহাস আছে, বুঝছো? কারণ হচ্ছে মনে করো বাবার ক্ষেত্রে পজিটিভ ছিল একটা, মনে করো বাবা যখন হয়েছে, বাবাকে হচ্ছে একজন পজিটিভ দিছে একজন নেগেটিভ দিছে, বাবার মধ্যে পজিটিভ প্রকাশ পেয়েছে। মাকেও মনে করো একজন পজিটিভ দিছে একজন নেগেটিভ দিছে, মায়ের মধ্যে পজিটিভ প্রকাশ পেয়েছে। বাচ্চা হওয়ার সময় বাবা যদি নেগেটিভটা দেয়, মাও যদি নেগেটিভটা দেয়, তাহলে এখন সন্তানের নেগেটিভ না হয়ে উপায় আছে বলো? তুমি বুঝছো? ওই সেম ওই জেনেটিক্স, ওই একই জিনিস, ওই একই মানে মানে তোমার ওই প্রকট প্রচ্ছন্নের হিসাব। বুঝে গেছে রাইট? যে বাবা মা দুজনেরই পজিটিভ হলেও যে বাচ্চার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরেও যদি তোমার সমস্যা থাকে আবার বলুন, আপনি তাহলে আবার ক্লিয়ার করবো, হ্যাঁ? আচ্ছা, আমি তো এখন যেটা বলতেছিলাম, কে কাকে রক্ত দিবা কে কাছ থেকে রক্ত নিবা, এই জিনিসটা কেমনে ঠিক করে তোমার জন্য। আগে কেউ যদি মনে করো আপু আমাকে শর্টকাট বলেন যে আমি কেমনে মনে রাখবো, এত চিন্তা করতে পারবো না, তাহলে তার জন্য অ্যান্সার হচ্ছে যেই ব্লাড গ্রুপ, সেম ব্লাড গ্রুপকে তুমি রক্ত দিতে পারবা, তার কাছ থেকে তুমি নিতে পারবা। মনে করো আমার ব্লাড গ্রুপ এ, তোমারও এ, আমি তোমার দিতে পারবো, তোমার থেকে নিতে পারবো। কিন্তু তোমার ব্লাড গ্রুপ বি, আমি তোমার দিতে পারবো না, তোমার থেকে নিতেও পারবো না। এ আর বি এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো আমার এখন এবি, আমি তোমারও এবি, তাহলে তোমার আমি দিতে পারবো, তোমার থেকে নিতে পারবো। তার মানে যে কারো ক্ষেত্রে, যে কোনো ব্লাড গ্রুপের ক্ষেত্রে
সেম ব্লাড গ্রুপকে দিতে পারে, সেম ব্লাড গ্রুপের কাছ থেকে নিতে পারে। এখন আমরা শিখবো এক্সট্রা কি আছে। এক্সট্রার জন্য দুটা লাইন মনে রাখবা। এবি হচ্ছে সর্বজনীন গ্রহিতা, মানে আমার যদি এবি ব্লাড গ্রুপ হয় তাহলে আমি এ এর কাছ থেকেও নিতে পারবো, বি এর কাছ থেকেও নিতে পারবো, এবির কাছ থেকে তো নিতে পারবোই কারণ সেম ব্লাড গ্রুপ, ও এর কাছ থেকেও নিতে পারবো। আর আমার যদি ও ব্লাড গ্রুপ হয় আমি শুধুমাত্র ও এর কাছ থেকে নিতে পারবো সেম ব্লাড গ্রুপ এই হিসাবে, এছাড়া আমি কারো কাছ থেকে নিতে পারবো না। বড় ও ব্লাড গ্রুপ হিসেবে আমি একে দিতে পারবো, বিকে দিতে পারবো, ওকে দিতে পারবো, এবি কেও দিতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে ও ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন দাতা, আর এবি ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। কথা বলতে গেলে তাহলে তুমি যদি এইটাও এই দুটো লাইন মনে রাখো আর সেম সেম দেওয়া যায় নেওয়া যায় এই কথা মনে রাখো, তাহলে তুমি নিজে নিজে বক্স বানাই ফেলতে পারবে। কিরকম আমি তোমাকে একটু দেখাই দিই। মনে করো তোমার এ বি এ বি আর হচ্ছে ও, আমি এখানে কি শিখতে চাই, আমি শিখতে চাই হচ্ছে আমি দিব আর নিব। হ্যাঁ, মনে করো আমি এখানে লিখবো হচ্ছে আমি দিব, কাকে কাকে দিব সেটা চিন্তা করতেছি। তাহলে এ হচ্ছে এ কে দিবে, বি বি কে দিবে, এ বি কে দিবে, ও ওকে দিবে, এতটুকু তো আমরা সবাই জানি তাই না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এ একে ছাড়া আর কাকে দিতে পারবে, এ বি কে দিতে পারবে, কারণ এবি হচ্ছে যে বলছিলাম সর্বজনীন গ্রহিতা। তাহলে তুমি সবগুলোর মাঝখানে এবি লিখে দাও, কারণ এবি তো সবাই নিতে পারবে। এখানে ডাবল এবি লেখার কিছু নাই, একবার তো এবি লেখাই আছে। আর এখানে লেখো এবি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যার ব্লাড গ্রুপ এ সে এ কে দিতে পারবে আর এবি কে দিতে পারবে, যার ব্লাড গ্রুপ বি সে বি কে দিতে পারবে আর এবি কে দিতে পারবে, যার ব্লাড গ্রুপ এ বি সে এবি ছাড়া আর কাউকে দিতে পারবে না, যার ব্লাড গ্রুপ ও সে ওকে দিতে পারবে আর এবি কে দিতে পারবে। ক্লিয়ার? এতটুকু আমাকে বলো তো। এখন তুমি নিবা, হ্যাঁ তুমি মনে করো তুমি নিবা, তুমি হচ্ছে এ ব্লাড গ্রুপ, তাহলে তুমি নিতে পারবা কার কাছ থেকে, তুমি নিতে পারবা হচ্ছে সেম সেম ব্লাড গ্রুপের কাছ থেকে তুমি নিতে পারবা, বি হইলে বি এর কাছ থেকে নিতে পারবা, এবি হইলে এবির কাছ থেকে নিতে পারবা, ও হইলে ও এর কাছ থেকে নিতে পারবা। এইটুকু তো হচ্ছে কি কমন আমাদের ফার্স্ট লাইন অনুযায়ী, সেম সেম হইলে দিতে পারে নিতে পারে, সেই লাইন অনুযায়ী নিলাম। এখন আসলে বলছিলাম কি সর্বজনীন দাতা হচ্ছে ও, তার মানে সবাই ও এর কাছ থেকে নিতে পারবে। তাহলে এ হচ্ছে এ এর কাছ থেকে নিতে পারবে, ও এর কাছ থেকে নিতে পারবে, বি হচ্ছে বি এর কাছ থেকে নিতে পারবে, ও এর কাছ থেকে নিতে পারবে, এবি হচ্ছে এবির কাছ থেকে নিতে পারবে, আবার ও এর কাছ থেকেও নিতে পারবে। আবার এবি কি সর্বজনীন গ্রহিতা, তাইলে ওর মধ্যে মাশাআল্লাহ এ বি সব লিখে দিবা। তার মানে এ বি যে ব্লাড গ্রুপ সে এ বির কাছ থেকে নিবে, ও এর কাছ থেকে নিবে, এর কাছ থেকে নিবে, বি এর কাছ থেকে নিবে, সবার কাছ থেকে নিতে পারবে। বুঝতে পারছো কথা? আর ও যে ও হচ্ছে ও ছাড়া আর কারোর কাছ থেকে নিতে পারবে না। কিন্তু এখানে একটা ব্যাগ মানে একটা জিনিস গ্যাপ রেখে গেছিলাম আপু, সেটা হচ্ছে যার ব্লাড গ্রুপ এ, যার ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ ও দেওয়ার ক্ষেত্রে ওকে সর্বজনীন দাতা, তাহলে ও দেওয়ার ক্ষেত্রে ওকে দিতে পারবে, এ বি কে দিতে পারবে, এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল বোর্ড, যেটা তোমার বইয়ের পরের পেজে ছক করে লেখা আছে, প্লাস মাইনাস শুদ্ধ লেখা, ওই জন্য একটু কঠিন লাগতে পারে, প্লাস মাইনাসের ব্যাপারটা আমি তোমাকে পরে বলবো। বাট শর্ট করে লিখলে জিনিসটা এরকম দেখায় যেটা তুমি নিজে নিজেই নিজের খাতায় লিখতে পারবা। বুঝছো? মুখস্থ করার কিছু নাই আলাদা করে। বুঝে গেছে আপু কথা? কে কাকে দিতে পারবে, কে কার থেকে নিতে পারবে, এই জিনিসটাই বোঝা খুব জরুরি এখানে। বুঝছো? তাহলে আপু মুখে দেই, হ্যাঁ তোমার নিজের মতো করে এটা লিখবা যে সেম সেম দিতে পারবো, সেম সেম নিতে পারবো, প্লাস এবি হচ্ছে সবার থেকে নিয়ে নিবে আর ও হচ্ছে সবাইকে দিয়ে দিবে, ব্যাস একটু হইলে তুমি পাবা। এখন আসো যে আপু আপনি বলছেন আমি মেনে নিছি, কিন্তু আপনি কেন বলছেন, মানে আমি কেন নিতে পারবো কেন দিতে পারবো, যারা বুঝতে চাও তাদের জন্য উত্তর কি? তাদের জন্য উত্তরটা হচ্ছে বলছিলাম না যে সেম এন্টিজেন আর সেম এন্টিবডি একসঙ্গে রক্তের মধ্যে থাকলে ঝগড়া করে, বলছিলাম এটা হচ্ছে মেইন ব্যাখ্যা কারা দিতে পারবা কারা নিতে পারবা সেটার জন্য। কিরকম আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো আমার ব্লাড গ্রুপ এ, তোমার ব্লাড গ্রুপ বি। আমার ব্লাড গ্রুপ এ মানে আমার অ্যান্টিজেন কি এ, আর আমার অ্যান্টিবডি কি বি। লিখবো, লিখলে সুবিধা হবে না তাই না বলো? মনে করো আমার ব্লাড গ্রুপ এ, তুমি হচ্ছে বি, আমার অ্যান্টিজেন হচ্ছে এ, আর আমার অ্যান্টিবডি হচ্ছে বি, আর যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টিজেন হচ্ছে বি, ব্লাড গ্রুপ মানে অ্যান্টিবডি হচ্ছে এ। তো কি বলছি, সেম অ্যান্টিজেন সেম অ্যান্টিবডি একসঙ্গে একজনের রক্তে থাকতে পারবে না। এখন আমি যদি এই ব্লাডটা ওর শরীরে ঢুকাই দিই,
তাহলে কি ঝামেলা হবে আমাকে বলো? ওর যে এ অ্যান্টিবডি ছিল আর আমি ওকে দিচ্ছি এ অ্যান্টিজেন, তাহলে ওর রক্তের মধ্যে মানে এই বি মানুষটার রক্তের মধ্যে একই সঙ্গে এ অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি থাকলে ওরা ঝগড়া করে এই লোকটাকেই মেরে ফেলবে। ঘটনা বুঝছো? এই জন্য তুমি বি ব্লাড গ্রুপকে এ ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবে না। তুমি এখন এভাবে চিন্তা করতে পারো যে আপু আপনি যে এ ব্লাড গ্রুপ, আপনার যে বি অ্যান্টিবডি ছিল সেটাও তো গিয়ে এই বি এর সঙ্গে ঝগড়া করতে পারে, আপনি এই কথাটা কেন বললেন না? এই কথাটা আমি বলবো না। কেন বলবো না? কারণ প্রত্যেকটা মানুষের অ্যান্টিবডি শুধুমাত্র তার রক্তেই কাজ করে। মানে এ ব্লাড গ্রুপের যে বি অ্যান্টিবডি সেটা শুধুমাত্র এর শরীরে থাকলেই কাজ করবে, এটা বের হয়ে আরেকজনের রক্তে ঢুকে মারামারি করবে না। এই জন্য খেয়াল রাখতে হয় যে গ্রহিতা, মানে আমার এখানে গ্রহিতাকে বি ব্লাড গ্রুপ, তাই না? যে গ্রহিতার অ্যান্টিবডি কিন্তু গ্রহিতার বডিতে ঝগড়া করতে পারবে, কারণ গ্রহিতার অ্যান্টিবডি গ্রহিতার বডির মধ্যে শক্তিশালী, তাই না? ওখানে সে ঝগড়া করতে পারবে। তাহলে গ্রহিতার অ্যান্টিবডির সঙ্গে যেন আমার দেওয়া অ্যান্টিজেন মিলে না যায়, মানে গ্রহিতার অ্যান্টিবডিটা হচ্ছে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং দাতার অ্যান্টিজেনকে প্রায়োরিটি দিতে হবে। মানে দাতার অ্যান্টিজেন এবং গ্রহিতার অ্যান্টিবডি ম্যাচ হওয়া যাবে না, এটা হচ্ছে মূল শর্ত। কি বলছি লিখে নিতে পারো চাইলে, দাতার অ্যান্টিজেন আর হচ্ছে গ্রহিতার, আপু হাতে লেখা খুবই পচা হচ্ছে, হ্যাঁ বুঝতে পারতেছো নিশ্চয়ই, আমি তোমাকে বলে দিই সেই অনুযায়ী লিখো। গ্রহিতার হচ্ছে অ্যান্টিবডি, তার মানে আমার যেটা কথা সেটা হচ্ছে এই দুইটা জিনিস কখনো ম্যাচ হতে পারবে না, হইলেই ঝামেলা, হইলেই ঝামেলা। ঠিক আছে? তাহলে কি দাতার অ্যান্টিজেন গ্রহিতার অ্যান্টিবডি, এইটা তুমি ম্যাচ করতে পারলেই হবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমি এ হয়ে বি কে দিতে পারলাম না, কিন্তু এ হয়ে এ বি কে দিতে পারবো। কেন বলো তো? কারণ দেখো এ বির মধ্যে হচ্ছে এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে, ওর মধ্যে তো কোনো অ্যান্টিবডি নাই, তাহলে ওর মধ্যে তো ঝগড়া করার কিছু নাই, তাই না? কি বলছি, এ বি যদি গ্রহিত হয় তাহলে এ বির শরীরে অ্যান্টিবডি থাকলে সে ঝগড়া করতে পারবে। এখন আমি এ বি, আমার শরীরে এ আর বি অ্যান্টিজেন, আমার শরীরে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে আমার যেই রক্ত দেখ আমি তো নিবো, আমার কোনো সমস্যা নেই। এ দিল নিব, বি দিল নিব, এ বি দিল নিল, ও দিল নিব, তাই না? এই জন্য এ বি কে বলা হয় সর্বজনীন গ্রহিতা। ব্যাখ্যা বুঝছো? আর ও ব্লাড গ্রুপ এটা কেন সবাইকে দেওয়া যায়? কারণ ও ব্লাড গ্রুপের হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই। আমি বলছিলাম কি দাতার খেয়াল রাখতে হবে অ্যান্টিজেন, এখন যেই দাতার কোনো অ্যান্টিজেনে নেই সেই দাতা কি কারো বডি থেকে ঝগড়া করবে? করবে না। এই জন্য ও ব্লাড গ্রুপ তুমি এর দিলেও প্রবলেম নাই, বি রে দিলেও নাই, এ বি দিলেও নাই, ওরেও দিলেও নাই। বুঝতে পারছো আমার কথা? কঠিন হয়ে গেছে কিনা আমি বুঝতেছি না, যদি তোমাদের কঠিন লাগে আপু কিন্তু আবার বললো, হ্যাঁ? বাট এটা বুঝা আসলে খুব জরুরি। তাহলে এইভাবে হচ্ছে আমরা এটার উপর বেসিস করে মানে দাতার অ্যান্টিজেন আর গ্রহিতার অ্যান্টিবডি দুইটার মধ্যে খেয়াল রেখে আমরা ব্লাড দেই বানাই। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তোমরা আল্লাহর রহমতে বুঝছো, তারপরে যদি না বুঝো আমরা বলবো, হ্যাঁ? আমি হচ্ছে এবার চলে যাব ওই পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে। তোমার এখানে দেখো এই বক্সটা দেওয়া আছে, এখানে পজিটিভ নেগেটিভ সহ দেওয়া আছে। তাহলে তোমাকে এখন একটা অতিরিক্ত তথ্য দেই, সেটা হচ্ছে যে পজিটিভ সে পজিটিভকে দিতে পারবে, পজিটিভ থেকে নিতে পারবে। যে নেগেটিভ সে নেগেটিভকে দিতে পারবে, নেগেটিভ থেকে নিতে পারবে। গেল এতটুকু। এক্সট্রা করে একটা কথা মনে রাখবো, আমি যদি নেগেটিভ হই, মনে করো আমি বি নেগেটিভ, তুমি বি পজিটিভ, মানে তুমি যদি বি নেগেটিভ হও আমি যদি বি নেগেটিভ হয়, আমি তোমার দিতে পারবো তোমাকে নিতে পারবো, সেই ব্যাপারে সমস্যা নাই। আমি বি পজিটিভ তুমিও বি পজিটিভ, তোমাকে দিতে পারবো নিতে পারবো, এই ব্যাপারে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি বি নেগেটিভ আমি বি পজিটিভ, এখন কাহিনী আছে। আমি তো পজিটিভ, পজিটিভ মানে কি আমি আরএইচ ফ্যাক্টর চিনি, মানে আমার বডিতে আরএইচ পজিটিভ মানে আরএইচ এর যে ফ্যাক্টর সেটা আছে। তুমি বি নেগেটিভ মানে কি তোমার বডিতে আরএইচ এর যে ফ্যাক্টর সেটা নাই, মানে তুমি আরএইচ এই জিনটাকে চিনো না। ফ্যাক্টর মানে তো জিন, আগের দিনই পড়াইলাম। তার মানে তুমি আরএইচ ফ্যাক্টরকে চিনো না। এখন দুইজনেরই বি, এই শর্তে আমি যদি তোমাকে আমার রক্তটা দিয়ে দিই, তাহলে তুমি নতুন করে একটা জিনিস কি দেখতে পাবা, আরএইচ ফ্যাক্টর। তুমি কি জানো এটা ভালো জিনিস, তোমার তো মনে হবে এটা জীবাণু। তখন তুমি আমার দেওয়া আরএইচ ফ্যাক্টরের এগেইনস্টে আরএইচ অ্যান্টিবডি বানায় যুদ্ধ করে নিজেরই মেরে ফেলবা। মানে ব্যাপারটা হচ্ছে নেগেটিভ কাউকে পজিটিভের রক্ত দেওয়া যাবে না, নেগেটিভ কাউকে পজিটিভের রক্ত দেওয়া যাবে না। কিন্তু উল্টাটা চিন্তা করো, মনে করো আমি বি পজিটিভ তুমি বি নেগেটিভ, আমার রক্ত লাগবে, আমি হচ্ছে গ্রহিতা, তুমি বি নেগেটিভ তুমি আমাকে দিতে পারবে না।
কারণ আমার আসলে আরএইচ ফ্যাক্টর দরকার নেই, আমার দরকার রক্ত। তুমি আরএইচ ফ্যাক্টর আমার দেও নাকি না দাও সেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার বি ব্লাড গ্রুপের রক্ত লাগবে। তোমার বি নেগেটিভ, তুমি আমাকে দিছো, সমস্যা নেই। আমি তো বি পজিটিভ, আমি বি পজিটিভের রক্ত নিতে পারবো, বি নেগেটিভের রক্ত নিতে পারবো। কিন্তু আমি যদি বি নেগেটিভ হই, আমাকে শুধুমাত্র বি নেগেটিভের রক্ত নিতে হবে, কারণ আমি পজিটিভ, অর্থাৎ আরএইচ ফ্যাক্টরটাকে চিনি না। কেউ যদি আমাকে জোর করে আরএইচ ফ্যাক্টর দেয়, আমি ওইটার বিরুদ্ধে যুদ্ধ করবো নিজের বডিতে, নিজেরই মেরে দেবো। ব্যাপারটা বুঝছো? কঠিন লাগতেছে কি? আমাকে একটু কেউ বলো যে আপু এই জিনিসটুকু বুঝা গেছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা পজিটিভ নেগেটিভের কথাটা মাথায় রেখে এখন এখানে বসাই দিতে পারবো। মানে এ পজিটিভ কাকে দিতে পারবে, এ পজিটিভ কে দিতে পারবে, এ বি পজিটিভ কে দিতে পারবে। মানে এখানে পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাস গুলো বসাই দিবে, বুঝছো? এখন তাহলে আরেকটু স্পেসিফিক করে যদি কেউ বলে সর্বজনীন দাতা, আমরা বলছি ও ব্লাড, তাহলে এখন প্রশ্ন আসবে ও প্লাস মানে ও পজিটিভ নাকি ও নেগেটিভ? অ্যান্সার হচ্ছে ও নেগেটিভ। কারণ ও পজিটিভ রক্তটা তুমি শুধু পজিটিভ ব্লাড গুলোকে দিতে পারবা, নেগেটিভ কোনো ব্লাড কিন্তু দিতে পারবা না। তার মানে ও পজিটিভ আসলে সত্যিকার অর্থে সর্বজনীন দাতা না। সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ। কারণ নেগেটিভ ব্লাড নেগেটিভ কেও দেওয়া যায়, পজিটিভ কেও দেওয়া যায়। ঠিক এবার উল্টা করে চিন্তা করো, সর্বজনীন গ্রহীতাকে এ বি পজিটিভ নাকি এ বি নেগেটিভ? অ্যান্সার হচ্ছে এ বি পজিটিভ। কারণ বি পজিটিভ হচ্ছে যে কারো রক্ত নিতে পারবে, মানে যে কোনো পজিটিভের রক্ত নিতে পারবে, যে কোনো নেগেটিভ যদি রক্ত দেয় সে ওটাও নিবে। কারণ ও তো নিজে আরএইচ ফ্যাক্টরকে চিনে, ওর তো সব চেনা না চেনার কোনো সমস্যা নাই। ওকে আরএইচ ফ্যাক্টর কেউ দিলেও খুশি, না দিলেও খুশি, মানে ওরা ব্লাড দিলেও খুশি। তার মানে সর্বজনীন গ্রহীতা আসলে এবি পজিটিভ, সর্বজনীন দাতা আসলে ও নেগেটিভ। এটা হচ্ছে একদম সূক্ষ্ম ভাবে বলতে গেলে। তোমার বক্সে এই কথাগুলোই লেখা আছে। আশা করি এই বক্সটাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরে তোমার যদি সমস্যা হয় তুমি দাগ দিয়ে রেখো, আপু হচ্ছে নেক্সট ক্লাসে আবার বলবো। ওকে, আমরা আমাদের একদম শেষ অংশে চলে আসছি ক্লাসে। সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। মানে একজন আরেকজনকে রক্ত দিতে গেলে যে প্লাসের রক্ত মাইনাসকে দিলে, মানে পজিটিভের রক্ত প্লাস মাইনাস বলতেছি, পজিটিভের রক্ত নেগেটিভকে দিলে বা নেগেটিভের রক্ত পজিটিভকে দিলে কার সমস্যা হবে কার হবে না, সমস্যা হইলে কিরকমের সমস্যা হবে। আমি তো তোমাকে এটা অর্ধেক পড়াই ফেলছি। কি পড়াই ফেলছি বলো তো? যদি তুমি নেগেটিভ হও আর আমি যদি পজিটিভ হই, তোমার প্রয়োজন রক্ত, আমি যদি তোমাকে দেই, তাহলে তুমি কি করবা? আমার দেওয়া আরএইচ ফ্যাক্টরের এগেইনস্টে আরএইচ অ্যান্টিবডি তৈরি করবা, নিজে নিজে মারামারি করবা, নিজে অসুস্থ হয়ে যাবা। এই কথাটাই তোমার এখানে 1 নম্বর পয়েন্ট, রক্ত সঞ্চালনে জটিলতা। এই কথাটাই লিখছে, দেখো বইটা একটু পড়ো। আরএইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে আরএইচ পজিটিভ বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু গ্রহীতার রক্ত রসে ক্রমশ আরএইচ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। এটাকে এন্টি আরএইচ ফ্যাক্টর বলে। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, আপু আপনার কথার সাথে তো কথা মিললো না। আপনি বললেন যে আমি নেগেটিভ, আমার আপনি আরএইচ পজিটিভের রক্ত দিলে আমি এখন মরে যাবো, কিন্তু ওরা বলতেছে কোনো সমস্যা হবে না। কাহিনী কি? কাহিনী হচ্ছে প্রথমবার সমস্যা হবে না। কারণ মনে করো আমাদের বডিতে রক্ত আছে 5 লিটার, আমরা যে এক বেগ ব্লাড দিই, এক বেগ ব্লাডে কতটুকু থাকে জানো? 500 ml এর মতো থাকে, 450 বলি আর কি আমরা। ওই 5 লিটার ব্লাডের মধ্যে হাফ লিটার হচ্ছে গিয়ে কি আসলো, কোন একটা আরএইচ ফ্যাক্টর পজিটিভ অবস্থায় চলে আসলো। মনে করো আমি বি নেগেটিভ, তুমি বি পজিটিভ, তুমি আমাকে রক্ত দিয়ে ফেলছো ইমার্জেন্সির ক্ষেত্রে, মানে এখন ব্লাড আমার লাগবে, তুমি দিছো। তো ওই হাফ লিটার ব্লাডের মধ্যে কি আছে বলতো? আরএইচ ফ্যাক্টরটা আছে। ওইটার বিরুদ্ধে আমি আরএইচ এন্টিজেন তৈরি করব, ঠিক আছে, কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে সময় লাগে, 1-2 সপ্তাহ 2-3 সপ্তাহের মতো সময় লাগে। ওই সময়ের মধ্যে মনে করো আমি তোমার দেওয়া আরএইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে একদম যুদ্ধ টুদ্ধ নিজে নিজে কইরা অনেক অ্যান্টিবডি তৈরি করে ফেলছি, কিন্তু 5 লিটারের মধ্যে আধা লিটার দিলে সেটা অনেক মিক্স আপ হয়ে যাবে না, ডাইলুট হয়ে যাবে না, হালকা হয়ে যাবে না, পাতলা হয়ে যাবে না জিনিসটা? বুঝছো আমি কি বলতে চাইতেছি? মানে আমি অ্যান্টিবডি তৈরি করছি, কিন্তু করে কারে মারবো সেটা খুঁজে পাচ্ছি না। প্রথমবারই যদি কোনো প্রতিক্রিয়া হয় না, মানে মনে করো আমি বি নেগেটিভ, তুমি বি পজিটিভ, তুমি আমাকে রক্ত দিছো, আমি 2-3 সপ্তাহ হোক যে কদিনই হোক আমি কি করলাম, একটা আরএইচ অ্যান্টিবডি তৈরি করছি, করার পরে কারে মারবো খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার বডিতে কিন্তু আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তাই না? এবার ভাবো, তুমি যদি আমাকে সেকেন্ড টাইম মানে আবারও যদি বি পজিটিভ ব্লাড দাও, এখন তো আমার অ্যান্টিবডি রেডি, তুমি যদি আবার আরএইচ অ্যান্টিজেন দাও, আমার কি আর এটা বানানোর জন্য সময় লাগবে? সময় তো লাগবে না। এখন তুমি আমার রোগ টুকি আরএইচ অ্যান্টিজেন দাও, আমি সঙ্গে সঙ্গে একদম কপ করে ধরবো এবং একটা যুদ্ধ লাগিয়ে দিব। তার মানে দ্বিতীয়বার তৃতীয়বার ওই সময়টাতে সমস্যাভাবে ইনফেক্ট পেশেন্ট মারা যেতে পারে, বুঝছো? যে ঘুরিতে যদি দ্বিতীয়বার দাতার আরএইচ পজিটিভ রক্ত গ্রহণ করে, তাহলে সেটা রক্তের অ্যান্টি আরএইচ ফ্যাক্টর, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর মানে আরএইচ অ্যান্টিবডি, ওইটার কারণে লোহিত রক্তকণিকার জমাট বেঁধে যাবে, হতে হচ্ছে আস্তে আস্তে
সবকিছু মানে ওই পেশেন্টটার ক্ষতি হবে, মারাও যেতে পারে যদি এক্সট্রিম পর্যায়ে হয়। তুমি মনে করো একজনের 500 লিটার ব্লাড দিয়ে দিলে একদিন, তাহলে তো সমস্যা হবে, তাই না? অনেক পরিমাণ আরএস করা যাবে, অনেক পরিমাণ যুদ্ধ হবে, ব্লাড ক্লট হয়ে যাবে, ব্লাড ক্লট হয়ে গেলে ব্লাড ফ্লো হবে না, ফ্লো না হলে হৃৎপিণ্ড কাজ করবে না, আলটিমেটলি পেশেন্ট ডেড। এখন এটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে, অত খারাপ নাও হতে পারে কিন্তু সমস্যা হবে, বুঝছো? তাহলে এটা কি বললাম এতক্ষণ ধরে? রক্ত সঞ্চালনের জটিলতা। এটা কিন্তু রিটেনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? বুঝে গেল তো আপনার কথা? আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলবো মায়ের ক্ষেত্রে, এই যে গর্ভধারণ জনিত জটিলতা। মনে করো যে জিনিসটা আমি তোমার আর আমার ক্ষেত্রে বললাম, মানে তুমি বি পজিটিভ আমি বি নেগেটিভ, এটা নিয়ে বললাম। এখন আমি বলবো বাবা আর মা। মনে করো বাবা বি পজিটিভ, মা বি নেগেটিভ। তো বাবা পজিটিভের মনে করো স্পার্ম দিল, মা মনে করো নেগেটিভের ওয়ান দিল। তো ধরে নাও সাধারণত পজিটিভটা হচ্ছে প্রকট, তাহলে বাচ্চাটা হচ্ছে প্লাসেন্টার মধ্যে পজিটিভ বাচ্চা তৈরি হচ্ছে। তো তোমরা জানো কিনা যে প্লাসেন্টা ক্রস করে বাচ্চা হচ্ছে বর্জ্য পদার্থগুলা মাকে দেয়, মা সেগুলা নিষ্কাশন করে। আর মা হচ্ছে নিজের বডি থেকে যত ভালো ভালো জিনিস আছে, পুষ্টি, অক্সিজেন, তারপর মনে করা হচ্ছে বিভিন্ন রোগের অ্যান্টিবডি গুলা, যেগুলো হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখবে, সেগুলো হচ্ছে মা প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে দেয়। এখন রক্তের যে অ্যান্টিবডি, মানে আরএইচ এর যে অ্যান্টিবডি, এটা যদি তোমার বডিতে থেকে থাকে, তাহলে মা তো সেটাও হচ্ছে প্লাসেন্টা ক্রস করায় দিবে, তাই না? বললাম যদি কোনো কারণে আরএইচ অ্যান্টিবডি থেকে থাকে, তাহলে মানে সহজে, সহজ না, ব্যাপারটা হচ্ছে ন্যাচারালি কোনো মানুষের বডিতে আরএইচ অ্যান্টিবডি থাকে না। আরএইচ অ্যান্টিবডি কখন তৈরি হয়? যদি তুমি তাকে নতুন করে আরএইচ ফ্যাক্টর চিনাও, তাইলে তৈরি হয়। মানে যে বি নেগেটিভ, তার আরএইচ অ্যান্টিজেন নাই, তার মানে এই না যে তার আরএইচ অ্যান্টিবডি আছে, তা কিন্তু না। এটা কিন্তু এ বি ও ব্লাড গ্রুপের মতো না যে আমার আপু এ অ্যান্টিজেন আছে তার আমি বি অ্যান্টিবডি বানাইছি, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আরএইচ অ্যান্টিজেন আছে নাকি নাই, থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। যে নেগেটিভ তার আরএইচ অ্যান্টিবডিও নাই, সে যদি আরএইচ অ্যান্টিজেন কখনো দেখলে সে হচ্ছে আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে। বুঝতে পারছো আপনার কথা? তার মানে বাবাকে বললাম বি পজিটিভ, মাকে বললাম বি নেগেটিভ, বাচ্চা একটা পেটের মধ্যে তৈরি হচ্ছে বি পজিটিভ। তার মানে বাচ্চাটা প্লাসেন্টার ভিতরে বসে বসে আরএইচ অ্যান্টিজেন বানাচ্ছে। মাকে এই আরএইচ অ্যান্টিজেন জীবনেও দেখছে আমরা, বলো কোনোদিন দেখছে? মা তো নেগেটিভ, মা তো কোনোদিন আরএইচ অ্যান্টিজেন দেখে নাই। কিন্তু লাকিলি বাচ্চার বডি থেকে মানে প্লাসেন্টা ক্রস করে আরএইচ অ্যান্টিজেন মায়ের রক্তে যায় না। এই জন্য 9 মাস 10 মাস ধরে বাচ্চাটা প্লাসেন্টার মধ্যে বড় হয় ঠিকই, মা টের পায় না যে মায়ের পেটের মধ্যে আরএইচ অ্যান্টিজেন আছে, টের পায় না। যার ফলে মা আরএইচ অ্যান্টিবডি তৈরি করে না, যুদ্ধও করে না, ঝামেলাও করে না। সমস্যা হচ্ছে এই প্রথম বাচ্চাটা যখন ডেলিভারি হয়, তখন বাচ্চাটা তুমি সিজারিয়ান সেকশন করে বের করো আর নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করো, যেটাই করো না কেন, বাচ্চার কিছু পরিমাণ রক্ত মায়ের রক্তের সঙ্গে মিশে যায়, বাচ্চাটা সুস্থ স্বাভাবিক অবস্থায় বের হয়ে আসলো, প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না। কিন্তু বাচ্চাটার যে কিছু পরিমাণ পজিটিভ রক্ত মায়ের রক্তে মিশে গেল, মা এখন প্রথমবারের মতো কি দেখলো? আরএইচ ফ্যাক্টর দেখলো। এই তো মা এখন এটার এগেইনস্টে কি করবে? আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে। ওই আবারও আগের মতো কাহিনী, আরএইচ অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু কারে মারবে আর খুঁজে পাচ্ছে, তাই না? তার মানে মায়ের শরীরে এখন আরএইচ অ্যান্টিবডি ঘুরতে থাকবে। বাচ্চারও কোনো সমস্যা হয়নি, প্রথম বাচ্চাটারও সমস্যা হয়নি, মায়েরও তেমন কোনো সমস্যা হয়নি। থিঙ্ক অ্যাবাউট দ্য সেকেন্ড প্রেগনেন্সি। এই মা যখন আবার দ্বিতীয়বার মা হতে যাবে, তখন পেটের মধ্যে যদি বাচ্চাটা আরএইচ পজিটিভ বাচ্চা হয়, তুমি ভেবে দেখো বাচ্চাটা আরএইচ অ্যান্টিজেন তৈরি করতেছে, আর এইদিকে মা অন্যান্য সকল অ্যান্টিবডির সাথে, মা তো জানে না যে বাচ্চাকে আরএইচ অ্যান্টিবডি দিলে সমস্যা হবে, মা কি জানে? মা তো জানে না। মা অন্যান্য সবকিছুর সাথে আরএইচ অ্যান্টিবডিটাও প্লাসেন্টা ক্রস করে বাচ্চাকে দিয়ে দিচ্ছে। এখন প্লাসেন্টার মধ্যে বাচ্চা স্ট্রাগল করতেছে আরএইচ অ্যান্টিজেন তৈরি করার জন্য, আর মা বাইরে থেকে দিচ্ছে আরএইচ অ্যান্টিবডি। তাহলে এই বাচ্চার কোনোদিন কোনো রক্ত গঠিত হবে বলো? বাচ্চার আরএইচ অ্যান্টিজেন মায়ের দেওয়া আরএইচ অ্যান্টিবডির মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়ে বাচ্চার লোহিত রক্তকণিকা, যেগুলো আরবিসি বলি আমরা, রেড ব্লাড কর্পাসেল বলি, বা আমরা এরাইথ্রোব্লাস্ট বলি, সেগুলা তৈরি হওয়ার আগে অর্ধেক পথে ভেঙে যাবে। এই ভেঙে যাওয়াকে আমরা বলি এরাইথ্রোব্লাস্টোসিস, মানে ভেঙে গেল, এরাইথ্রোব্লাস্ট এটা ফেটে গেল, ভেঙে গেল। তার ক্ষেত্রে ফিটাস মানে বাচ্চা অবস্থায়, বিশেষটাকে আমরা বলি ফিটালিস, মানে পুরো নাম কি হচ্ছে? এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, গাঢ় কালি করে লেখা আছে। এটা তোমার জ্ঞানগণিত প্রশ্ন আসতে পারে, এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে, কিংবা এটা এমসিকিউ তে আসতে পারে। এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হলে কি লক্ষণ নিয়ে বাচ্চাটা জন্মাবে? প্রচন্ড রক্ত স্বল্পতা, কারণ ওর তো রক্তই তৈরি হইতে পারে নাই, মা তো সমানে আরএইচ অ্যান্টিবডি দিয়ে গেছে। আর কি হবে? আরবিসি ভেঙে গেলে বিলিরুবিন বের হয়, বিলিরুবিনের কারণে কি হয়? জন্ডিস হয়। তার মানে বাচ্চাটা জন্ডিস নিয়ে জন্মাবে, বুঝছো? রক্ত স্বল্পতা এবং জন্ডিস, এই দুটো হচ্ছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসের লক্ষণ। তাহলে আমাকে বলো, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, তোমার কোনো সমস্যা হবে নাকি হবে? আপনাকে একটু বলো, বুঝে গেছে?
যে এই গর্ভধারণজনিত জটিলতার ব্যাপারটা কি। যদি বাবা পজিটিভ মাও পজিটিভ হয় তাহলে তো এইসব ঝামেলা কোনো আসতেছেই না। যদি বাবা নেগেটিভ মাও নেগেটিভ হয় এবং বাচ্চাটাও প্লাসেন্টার মধ্যে নেগেটিভ বাচ্চা হচ্ছে, তাহলেও কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হবে যখন মা নেগেটিভ কিন্তু প্লাসেন্টার ভিতরে বাচ্চাটা পজিটিভ, তখন হচ্ছে এই সমস্যাটা হবে। ঠিক আছে, তাও কি প্রথম বাচ্চার ক্ষেত্রে সমস্যা হবে না, সেকেন্ড প্রেগনেন্সি থার্ড প্রেগনেন্সিতে সমস্যা হবে। এই জন্য বলে যে বিয়ের আগে ব্লাড গ্রুপ চেক করে নিতে। হ্যাঁ, তো এখন এটা নিয়ে আবার অনেকে প্যানিক করতেছে না যে আপু আমার তো যাদের অলরেডি ঠিক হয়ে আছে, যদি এরকম মনে হয় যে আপু এখন আমি কি করবো, চেঞ্জ করবো কিনা, আসলে চেঞ্জের কিছু নাই, মেডিকেল সায়েন্স অনেক আগায় গেছে। যদি মা নেগেটিভ হয় তাহলে প্রথম বাচ্চা জন্মগ্রহণের পরপরই মাকে আরএইচ অ্যান্টিবডিরও একটা আর্টিফিশিয়াল অ্যান্টিবডি দিয়ে দেওয়া হয়। মানে মা যে আরএইচ অ্যান্টিবডি তৈরি করার কথা সেইটা তৈরি করবে কি, ওইটা করার পর ওইটারও মেরে ফেলবে। মানে ব্যাপারটা হচ্ছে এনটিআরএইচ অ্যান্টিবডি বলি আমরা এটাকে, বা এনটিডি অ্যান্টিবডি বলি। তার মানে মা আবার নতুন মা হয়ে যাবে। মানে মনে করো বাচ্চা দিছে আরএইচ অ্যান্টিজেন, মা সেটার এগেইনস্টে বানাইছে আরএইচ অ্যান্টিবডি, এবার আমি তাকে দিছি এনটিআরএইচ অ্যান্টিবডি। মানে আর্টিফিশিয়াল আমরা ইনজেকশন পুশ করে দিই, বুঝছো? ওই একটা ইনজেকশন দিয়ে দিলে ওই হচ্ছে কি হচ্ছে মা যা এনটিআরএইচ অ্যান্টিবডি তৈরি করছে, মানে বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে মাকে দিতে হয়। বাচ্চাটা দিলে কিন্তু বাচ্চা মরে যাবে, মাকে দিতে হবে ওই ইনজেকশনটা দিলে। মা যে এনটিআর মানে আরএইচ অ্যান্টিবডি তৈরি করছিল সেটা নষ্ট হয়ে যাবে, তখন মায়ের বডিতে আর কোনো আরএইচ অ্যান্টিবডি থাকবে না, মানে মা আবার নতুন মা। তার মানে সেকেন্ড প্রেগনেন্সির সময় এই সমস্যা আর হবে না। আবার সেকেন্ড প্রেগনেন্সি পরে সেকেন্ড বাবু হওয়ার পরে আবার ওই এরকম আরেকটা ইনজেকশন দিয়ে দিতে হবে, ঝামেলা শেষ। তার মানে সবকিছুই আসলে মেডিকেল সলিউশন আল্লাহর রহমতে এখন পর্যন্ত আছে। সবকিছু বলা উচিত না, যতটুকু আছে মানে এটার সলিউশন আছে। ওকে, আশা করি আপনি বুঝাইতে পারছি। হ্যাঁ, এখান থেকে রিটেনের প্রশ্ন আসবে, গর্ভধারণজনিত জটিলতা হবে কোনো কিছু করবে না, তোমাকে বলবে যে বাবা নেগেটিভ বা বাবা পজিটিভ মা নেগেটিভ, এখন বাচ্চাদের কি হবে, কোনো সমস্যা হবে কিনা, এরকম প্রশ্ন করবে। তখন এই ধরনের প্রশ্ন তুমি ব্যাখ্যা দিয়ে দিবা। ছবি আঁকা খুব জরুরি না, তুমি শুধু ব্যাখ্যা দিবা এখানে। ঠিক আছে, বিবর্তন আমাদের নেক্সট ক্লাসের টপিক, আমরা আজকে এই পর্যন্তই পড়বো। মাঝখানে একটা প্রশ্ন একজন করছিলাম, সেটার উত্তর দিয়ে দিই যে আপু বাবা মায়ের রক্ত থেকে কি বাচ্চার রক্তের গ্রুপ বের করা যায় কিনা, তাই না? ওটা একটু বলে দিচ্ছি। তার আগে বলি তোমাকে হচ্ছে এই স্লাইড গুলো দেওয়া থাকবে, তুমি এগুলা থেকে চেক করতে পারবা। তোমাকে আমি এগুলো পড়াই ফেলছি, কে কাকে রক্ত দিবে কে কার থেকে নিবে। এই যে দেখো, দাতা যখন হচ্ছে এ ব্লাড গ্রুপ, তার এন্টিজেন হচ্ছে এ, গ্রহিতার অ্যান্টিবডি গুলা কি হবে, ব্লাড গ্রুপ কে কাকে দিতে পারবে কার থেকে নিতে পারবে, সেটা আপু এখানে এভাবে তোমাকে ক্রস করে দেখাইছে। একটা তোমাকে দেখাই দিই, বাকিগুলো তুমি মিলাই নিবা। যেমন এই যে দেখো, আমি বলছি কি দাতার ব্লাড গ্রুপ যখন এ, তখন তার এন্টিজেন হচ্ছে এ। আমি বলছিলাম কি কি দেখবো বলতো, দাতার দেখবো এন্টিজেন আর গ্রহিতার দেখবো অ্যান্টিবডি। আমার গ্রহিতা একবার আমি এ কে লাইনে দাঁড় করাইছি, বি কে দাঁড় করাইছি, এ বি কে দাঁড় করাইছি, ওকে দাঁড় করাইছি। তারপর আমি এ এর জন্য অ্যান্টিবডি বি পাইছি, বি এর জন্য অ্যান্টিবডি এ পাইছি, এ বির জন্য আমি কোনো অ্যান্টিবডি খুঁজে পাইনি, ও এর জন্য আমি অ্যান্টিবডি এ আর বি দুইটাই পাইছি। এখন আমি কি দেখবো, কি বলছিলাম, দাতার এন্টিজেনের সঙ্গে গ্রহিতার এন্টিবডি ম্যাচ করা যাবে না। তাহলে দেখো, এ এর সঙ্গে বি ম্যাচ করে নাই, তার মানে ওটা তুমি দিতে পারো রাইট, মানে এই ব্লাড দেওয়া যাবে। এখানে এ এর সঙ্গে এ ম্যাচ করলো, ক্রস দেওয়া যাবে না। এখানে কোনো অ্যান্টিবডি নাই, তার মানে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, রাইট, তার মানে দেওয়া যাচ্ছে। এখানে এ আর বি দুইটাই অ্যান্টিবডি আছে, আমার দাতার এন্টিজেন হচ্ছে এ, তার মানে এই এর সঙ্গে এই এর ঝামেলা হওয়া সমূহ সম্ভাবনা আছে, সুতরাং ক্রস অর্থাৎ দেওয়া যাবে না। তাহলে তাকে এভাবে করো, তুমি বের করে আনতে পারবা কারের রক্ত দিতে পারবে কারের রক্ত দিতে পারবে না। আপু নানান ভ্যারাইটিতে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি, যার জন্য যেটা সহজ সে সেটাই মনে রাখবা। মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেন তোমার কোনো কনসেপচুয়াল প্রবলেম না থাকে। ঠিক আছে, এখন আমরা লাস্ট আর একটা টপিক যেটা বলবো, টপিক তো না আসলে, মানে হচ্ছে তোমার ওই যে বাবা মার রক্ত থেকে বাচ্চার রক্ত বের করার যে ব্যাপারটা, সেটা বলে দিব। আপু একটু বুঝাইছে, একটু বুঝা গেছে না বলো? আমরা একটা স্লাইড এখানে দিছি, ওই স্লাইডটা থেকেই পড়বো। এই যে এটা হচ্ছে ব্লাড গ্রুপের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যে কোন ব্লাড গ্রুপের কত পার্সেন্ট করে থাকে, আর জিনোটাইপ লেখা আছে। এই জিনোটাইপটা তোমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, জিনোটাইপটা আমরা কেমনে বুঝবো, আমাদের কি কি ছিল বলতো, এ বি, এ বি আর ও, তাই না? তো ওরা এখানে এল এল করে লিখছে, তুমি চাইলে এল এল করে লিখতে পারো, নাও লিখতে পারো, বুঝছো? আমি হলে কি করতাম আমি তোমাকে বলি, আমার ব্লাড গ্রুপ যদি এ হয়, আমি বলবো আমার ব্লাড গ্রুপ হয় হচ্ছে হোমোজাইগাস এ, হয় হচ্ছে হোমোজাইগাস এ, অথবা হচ্ছে এ নট। এটা নাই, সম্ভব তো নাকি? মানে তুমি বুঝতেছো কিনা, মনে করো বাবা এ দিছে মাও এ দিছে, তাহলে বাচ্চাটা এ ব্লাড গ্রুপই হবে এবং সেটা হোমোজাইগোট, মানে হোমোজাইগাস এ হবে।
মনে করো হচ্ছে বাবা এ দিছে, মা হচ্ছে দিতে পারে নাই, তাহলে এরকম এ নট, এই বাচ্চাটারও ব্লাড গ্রুপ কি হবে? এ হবে। সে হচ্ছে হেটারোজাইগাস, ওর এটা প্রকাশ পাইছে, ব্যাপারটা বুঝছো? তার মানে শঙ্কর এ বলবো এটাকে, এটাকে বিশুদ্ধ এ বলবো। বি এর ক্ষেত্রে সেম, বি বি হইলে বিশুদ্ধ বি বলবো, বি ও হইলে শঙ্কর বি বলবো। এবির ক্ষেত্রে তুমি ভেবে দেখো, না আমি বলতেছো এবি, তার মানে এখানে আসলে বিশুদ্ধর কোনো অপশনই নাই। এখানে বাবা এ দিছে, মা বি দিছে, অথবা মা বি দিছে, মানে বাবা বি দিছে, মা এ দিছে, কিছু একটা হয়েছে। মানে মোট কথা এবির ক্ষেত্রে একরকম জিনোটাইপই সম্ভব, এবং সেটা হচ্ছে শঙ্কর এবং সেটা হচ্ছে এবি। আর ও এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে তুমি ভেবে দেখো, ও এর ক্ষেত্রে কি ও এ সম্ভব? সম্ভব না, কারণ ও এ হইলে সেটা এ হয়ে যাবে। ও বি সম্ভব? সম্ভব না, কারণ ও বি হইলে সেটা বি হয়ে যাবে। তার মানে ও হচ্ছে অলওয়েজই বিশুদ্ধ, এবং সেটা হচ্ছে ও ও মানে নট, বাপও কিছু দিতে পারবে না, মাও কিছু দিতে পারবে না, তখন এই বাচ্চাটা ও ব্লাড গ্রুপ হবে, বুঝছো? যেমন এখন দেখো তোমার এখানে কি লেখা, বিশুদ্ধ ব্লাড গ্রুপ হচ্ছে এ এ, শঙ্কর হচ্ছে এ নট, বিশুদ্ধ বি বি, শঙ্কর হচ্ছে বি নট। আর এ বির ক্ষেত্রে বিশুদ্ধ কিন্তু নাই, দেখছো? আছে কি শুধু এ বি, শঙ্করটা। আর ও এর ক্ষেত্রে শঙ্কর বলে কিছু নাই, আছে কি বিশুদ্ধ ও ও, বুঝছো? নট নট। তাহলে বুঝা গেছে জিনোটাইপ। জিনোটাইপ বুঝলে বাচ্চা বের করা কোনো ব্যাপার আমাকে বলো। এখন তোমাকে বললে তুমি বলতে পারবা কোন বাপ মা কি ধরনের বাচ্চা হবে। যেমন আমি তোমাকে একটা হোয়াইট পেজে যাই এখন, এটা আমাদের আজকের একদম শেষ প্রশ্ন। মনে করো বাবা এবি ব্লাড, তুমি লিখবা এবি, তোমাকে বলছি মা বিশুদ্ধ বি ব্লাড। তোমাকে হিন্টস দেওয়া থাকবে, বিশুদ্ধ বি বলবে অথবা শঙ্কর বি বলবে। তাহলে বিশুদ্ধ বি বললে বিবি লিখবা, শঙ্কর বি বললে বি নট লিখবা, শেষ। এবার বাচ্চা বের করবা এ বি, তার মানে একটা বাচ্চা হবে এ বি, আরেকটা বাচ্চা এ বি, মানে এই বাচ্চাটাও হবে এ বি, এই বাচ্চাটা হবে বি 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 বি, এই বাচ্চাটা হবে বি বি। তার মানে দেখো এদের দুইটা বাচ্চা, এখানে কিন্তু ছেলে মেয়ে হিসাব, এখানে হচ্ছে এমনি বাচ্চা, ছেলে মেয়ে বোঝার কোনো উপায় নেই। বি বি, তার মানে দুইটা বাচ্চা হচ্ছে 50% বাচ্চা হচ্ছে বি ব্লাড গ্রুপ, আর 50% বাচ্চা হচ্ছে এ বি ব্লাড গ্রুপ। তার মানে ব্লাড গ্রুপের ক্ষেত্রে প্রশ্ন হয় বাবা ব্লাড গ্রুপ এটা, মা ব্লাড গ্রুপ এটা, কত পার্সেন্ট বাচ্চার ব্লাড গ্রুপ এ বি, কত পার্সেন্ট বাচ্চার ব্লাড গ্রুপ বি, এরকম প্রশ্ন আসবে। যেমন আমি তোমাকে বলি এটাই লাস্ট, বাকিগুলো তোমরা নিজেরা এরকম ক্রস করবা, এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য, রিটেনেও প্রশ্ন আসতে পারে। তোমাকে বললাম বাবাও এবি মাও এবি, এখন বলো বাচ্চা কি হবে। তাহলে দেখো একটা বাচ্চা হবে এ এ, সরি হ্যাঁ এ এ, একটা বাচ্চা হবে এ বি, এই বি এর সঙ্গে যখন এ লাগবে এটা হবে এ বি, এই বি এর সঙ্গে যখন ওই বি আসবে এটা হবে বি বি। তাহলে দেখো কাহিনী কি, একটা বাচ্চা বি ব্লাড গ্রুপ, দুইটা বাচ্চা হচ্ছে এ বি ব্লাড গ্রুপ, একটা বাচ্চা হচ্ছে এ ব্লাড গ্রুপ। তার মানে কি দাঁড়াইলো, 25% এ, 50% এ বি এবং 25% বি। তাহলে এটা একটা রিটেনের কোশ্চেন হইতে পারে না বলো? এটা কি খুব কঠিন? 2 থেকে 3 মিনিট লাগবে জাস্ট সৃজনশীলটা অ্যান্সার করতে, 3 3 4 4 পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের আজকের লেকচার এতটুকুই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে নিজেদের মতো করে বাবা মার ব্লাড গ্রুপ চিন্তা করবা, করে করে এরকম ক্রস চেক করে বের করবা কত পার্সেন্ট বাচ্চা কত কি হবে। এর মাঝখানে আবার কেউ চাইলে আরো জটিল চিন্তা করতে পারো, আপু বি পজিটিভ বি নেগেটিভ প্লাস রাখবো নাকি মাইনাস রাখবো, এগুলো তখন আরো জটিল হবে, আরো বড় হবে। তোমাদের লেভেলে কখনোই এই প্লাস মাইনাস মিলাই আসবে না, এবং তুমি কখনোই এই এবির সঙ্গে প্লাস মাইনাস মিলাই ক্রস করতে যেও না। এবিটা এবির মতো করে আলাদা করে বের করবা, আর পজিটিভ নেগেটিভটা আলাদা করে মাথায় চিন্তা করবা। বাবা পজিটিভ মা পজিটিভ, দুইটা যদি পজিটিভ দেয় বাচ্চা পজিটিভ হবে, বাবা নেগেটিভ মা পজিটিভ দিলে বাচ্চা পজিটিভ হবে, কারণ পজিটিভটা আমরা প্রকট ধরে নিছি, দুইজনের নেগেটিভ দিলে বাচ্চা নেগেটিভ হবে, ব্যাস বোঝা গেল। তাহলে এবিটা এবি এর মতো হিসাব হবে, আর এই ফ্যাক্টরের পজিটিভ নেগেটিভটা আলাদা করে হিসাব হবে, বুঝছো? আপু আশা করি বুঝাতে পারছি। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে কোশ্চেন এখানে করে রাখবা, এখানে আমার মনে হচ্ছে না আর তেমন কোনো কোশ্চেন আছে যেটা অ্যান্সার করি নাই। এই যে একজন প্রশ্ন করছিলাম না যে দুর্জয় বাবা মায়ের সাথে সন্তানের রক্তের গ্রুপ নির্ধারণের কোনো সম্পর্ক আছে কিনা, এটা ছিল তোমার প্রশ্নের উত্তর। ঠিক আছে, বাবা মা থেকে কিভাবে সন্তানটা নির্ণয় করা যায়। কারো কোনো প্রশ্নের উত্তর আশা করি আর দেওয়া বাকি নেই, তারপরে সমস্যা থাকলে এখানে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের থার্ড ক্লাস যেটা হবে ওখানে কোশ্চেন করে রাখতে পারো। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পড়াশোনা করো, আপুর জন্য দোয়া করবা। ওকে, আল্লাহ হাফেজ।